ওয়েলকাম এভরিওয়ান। আগের দিন আমরা আমাদের সিলেবাসের চ্যাপ্টার 3 ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার এটা শুরু করেছিলাম, যেখানে আমরা ফিজিক্যালি ওয়ার্ক আমরা কাকে বলি, ওয়ার্ক কখন ম্যাক্সিমাম হয়, ওয়ার্ক ডান কখন নেগেটিভ হয় এবং ওয়ার্ক ডান কখন জিরো হয় সেটা নিয়ে আলোচনা করেছি। নো ওয়ার্ক ফোর্স কাকে বলে সেটা আমরা পড়েছি এখান থেকে, এবং ওয়ার্কের ইউনিট এবং ডাইমেনশন দেখেছি। এবং ওয়ার্কের পর যেটা নিয়ে আলোচনা করেছিলাম আমরা, সেটা ছিল মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি কাকে বলে এবং মেকানিক্যাল এনার্জির যে দুটো ভাগ, অর্থাৎ কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি কাকে বলে, পোটেনশিয়াল এনার্জি কাকে বলে, সেগুলোও দেখেছিলাম এবং তাদের এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করেছি। কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা পড়েছিলাম কি, হাফ এম ভি স্কোয়ার। যদি একটা বডি এম মাসের, যদি একটা বডি এম মাসের একটা বস্তু যদি ভি ভেলোসিটি নিয়ে মুভ করে, তাহলে তার কাইনেটিক এনার্জি কে ই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার, মাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার। তারপর পোটেনশিয়াল এনার্জি যে ফর্মুলা সেটা আলোচনা করেছি এবং পোটেনশিয়াল এনার্জির এক্সাম্পল দেখেছি আমরা। তো আজকের ভিডিওতে আমরা প্রথমেই যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কাইনেটিক এনার্জির যে ফর্মুলাটা আমাদের ছিল সেটা আমরা প্রথমে প্রুফ করব। প্রুফ অফ কাইনেটিক এনার্জি কে ইজ ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার বা ভি স্কোয়ার, যেটা ভেলোসিটি বডি সেই ভেলোসিটি স্কোয়ার, এই ফর্মুলাটা আমরা প্রুফ করতে যাচ্ছি। তো ধরো একটা বস্তু আছে, বস্তুটার মাস হচ্ছে এম এবং বস্তুটা ইনিশিয়াল লিনিয়ার ভেলোসিটি হচ্ছে কত, ইউ, এবং বস্তুটা একটা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে এবং এর যে মোশন, ডিরেকশন অফ মোশন, সেই ডিরেকশন অফ মোশনের এগেনস্টে একটা এফ ফোর্স কাজ করছে। তাহলে এফ ফোর্স যদি এই বস্তুটার গতিকে বাধার সৃষ্টি করে, তাহলে বস্তুটা কিছুক্ষণ পর কী হবে, তার ভেলোসিটি জিরো হয়ে যাবে, সে থেমে যাবে। তাহলে তার ইনিশিয়াল ভেলোসিটি, প্রাথমিক ভেলোসিটি ছিল ইউ, এবং কিছুক্ষণ পর তার ভেলোসিটি হয়ে গেল কত, জিরো। তাহলে দেখো এখানে এই যে ফোর্স এফ, সেটা কত কাজ করেছে। ধরো বস্তুটা এস দূরত্ব যাওয়ার পর থেমে গেছে, এই যে দূরত্বটা গেছে, বস্তুটা ইউ ভেলোসিটি নিয়ে যাত্রা শুরু করে এস দূরত্ব যাওয়ার পর বস্তুটার ভেলোসিটি ধরো জিরো হয়ে গেছে। এবং জিরো হওয়ার পিছনে কারণটা কি, কারণ আমি এর যে মোশন ছিল এই মোশনটাকে বাধা দেওয়ার চেষ্টা করেছি এফ ফোর্স দিয়ে। তাহলে এর ভেলোসিটি জিরো হওয়ার পিছনে কারণটা হলো এই ফোর্স। নিশ্চয়ই এই ফোর্স কিছুটা কাজ করেছে বলে এর ভেলোসিটিটা জিরো হয়ে গেছে। তাহলে আমরা এখন প্রথমে বের করব যে এই ফোর্সটা কত কাজ করলো। আমরা জানি ওয়ার্ক ডান ডাব্লু ইজ ইকুয়াল টু এফ ডট এস, ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের ভেক্টরের ডট প্রোডাক্ট, ওয়ার্ক ডান ডাব্লু ইজ ইকুয়াল টু। তাহলে দেখো এখানে এস এবং এফ এর মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। তাহলে এখানে আমি এফ ডট এস, এটাকে আমরা কি বলতে পারি, শুধুমাত্র এফ এস, ওয়ার্ক ডান ডাব্লু ইজ ইকুয়াল টু কি, এফ এস। দেখো সেটাই বের করা হয়েছে, এফ এস ডাব্লু ইজ ইকুয়াল টু এফ এস। এখন এফ ইজ ইকুয়াল টু নিউটন সেকেন্ড ল থেকে আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ। দেখো সেটা এখানে বসানো হয়েছে, এফের জায়গায় বসানো হয়েছে এম এ। তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু পেলাম এম এ ইন্টু এস, যেখানে এটা হচ্ছে কি বস্তুটার রিটার্ডেশন। তাহলে দেখো এফ ইন্টু এস ইকুয়াল টু পেয়েছি কি এম এ ইন্টু এস। এখন দেখো আমরা যে ফর্মুলাটা জানতাম, প্রথমেই আমরা আগে যে ফর্মুলাটা আলোচনা করেছি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয় ইনিশিয়াল ভেলোসিটি স্কোয়ার মাইনাস 2as, কারণ বস্তুটা রিটার্ডেশন নিয়ে চলছে সেই জন্য একটা মাইনাস হবে এখানে। এখন ফাইনাল যে ভেলোসিটি সে তো জিরো, তাহলে ভি এর জায়গায় আমরা বসাবো জিরো। ইনিশিয়াল ভেলোসিটি ছিল কত, ইউ, তাহলে ইউ স্কোয়ার থাকলো এখানে মাইনাস কত, 2as। এখান থেকে আমরা এস এর ভ্যালুটা বের করে নেব। দেখো এখান থেকে আমরা এস ইজ ইকুয়াল টু কত পাবো, এস ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2, এস ইজ ইকুয়াল টু পেলাম ইউ স্কোয়ার বাই 2। তাহলে এস এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি ইউ স্কোয়ার বাই 2। এখন দেখো প্রথমে যে ইকুয়েশনটা পেয়েছি ওয়ার্ক ডানের, ডাব্লু ইজ ইকুয়াল টু এম এ এস, এখানে এ এসের জায়গায় এই এ এসের ভ্যালুটা আমরা পুট করে দেব। তাহলে কত পাচ্ছি দেখো, ডাব্লু ওয়ার্ক ডান ডাব্লু ইজ ইকুয়াল টু কি এম ইন্টু এ এসের জায়গায় বসাচ্ছি ইউ স্কোয়ার বাই 2, তাহলে ইউ স্কোয়ার বাই 2। তাহলে এটা হয়ে যাচ্ছে হাফ এম ইউ স্কোয়ার।
দেখো টোটাল ওয়ার্ক ডান ডাব্লু ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, হাফ এম ইউ স্কোয়ার। এই ওয়ার্ক ডানটা কে করছে, যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করছিলাম বস্তুর গতির বিরুদ্ধে, সেই ফোর্সটা করছে। তাহলে বস্তুটার কাইনেটিক এনার্জি কত হবে, কাইনেটিক এনার্জি অফ এ বডি, সেটা কি হবে, এই ওয়ার্ক ডান যে পরিমাণ করলো সেটাই হবে কি তার কাইনেটিক এনার্জি। কারণ সে বস্তুটা যে এনার্জি নিয়ে যাচ্ছিল, এখানে যে বস্তুটা ছিল সেটার ইউ ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, অর্থাৎ একটা এনার্জি নিয়ে যাচ্ছিল, সেই বস্তুটার সমান পরিমাণ এনার্জি আমি যদি সাপ্লাই করতে পারি, অর্থাৎ যে কাজটা করেছি তার বস্তুটার যে এনার্জি ছিল সেই এনার্জির সমান পরিমাণ কাজ করতে হবে এই বলটাকে, তবে এই বস্তুটা থামবে। তাহলে এই বলটা যে কাজ করেছে সেটা নিশ্চয়ই এর এনার্জির সঙ্গে সমান। এর এনার্জিটা কী এনার্জি ছিল, কাইনেটিক এনার্জি। কারণ কি, এটা তো একটা গতি নিয়ে চলছিল, এই গতির জন্য যে শক্তি সেটাকে আমরা বলি গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। তাহলে নিশ্চয়ই এই যে এফ ফোর্সটা যে ওয়ার্ক করেছে সেই ওয়ার্কটা নিশ্চয়ই এর কাইনেটিক এনার্জির সঙ্গে সমান, বলেই বস্তুটাকে এ থামিয়ে দিতে পেরেছে, এর ভেলোসিটি জিরো করে দিতে পেরেছে কিছু দূরত্বে যাওয়ার পর। তাহলে নিশ্চয়ই এর ওয়ার্ক ডান ডাব্লু যেটা বের করলাম সেটা কার সঙ্গে সমান হবে, এই বস্তুটার কাইনেটিক এনার্জির সঙ্গে। তাহলে দেখো ওয়ার্ক ডান যেটা পেলাম হাফ এম ইউ স্কোয়ার, সেটাই কি ওই বস্তুটার কাইনেটিক এনার্জি। তাহলে আমরা লিখতে পারি কাইনেটিক এনার্জি কে ইজ ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার। বোঝা গেছে? তাহলে আমরা কি করতে পারলাম, এই ফর্মুলাটাকে প্রুভ করে ফেলতে পারলাম এখান থেকে, যে কাইনেটিক এনার্জি কে ইজ ইকুয়াল টু হয় হাফ ইন্টু এম ইন্টু ইউ স্কোয়ার, বস্তুর ভেলোসিটি স্কোয়ার। তাহলে বুঝতে পারলাম কীভাবে আমাদের ফর্মুলাটা আসছে। নেক্সট আমরা যেটা দেখব, দেখো এই যে কাইনেটিক এনার্জি পড়লাম, এই কাইনেটিক এনার্জি আর মোমেন্টাম অর্থাৎ ভরবেগ, এই দুটোর মধ্যে একটা রিলেশন পড়ব। কখনো কখনো এমসিকিউ করতে গিয়ে বা কোনো নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে গিয়ে আমাদের এই রিলেশনটার প্রয়োজন পড়ে। তাহলে দেখো খুব ইজি, বের করাটা খুব ইজি। দেখো আমরা কি পড়লাম একটু আগেই, কাইনেটিক এনার্জির ফর্মুলাটা আমরা জানি, কে ইজ ইকুয়াল টু কি হাফ এম ইউ স্কোয়ার। আর মোমেন্টাম পি ইজ ইকুয়াল টু কী জানি আমরা, মোমেন্টাম পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি, মাস ইন্টু ভেলোসিটি, বা ভেলোসিটিটা যেহেতু আমরা এখানে ইউ দিয়ে লিখেছি তাহলে ভি লিখবো না। তাহলে এর বস্তুটার মোমেন্টাম পি ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, এম ইন্টু ইউ। তাহলে দেখো এখান থেকে এই ফর্মুলা থেকে আমরা পি এবং কে অর্থাৎ কাইনেটিক এনার্জি, এই দুটোর মধ্যে একটা রিলেশন বের করতে পারি। কী রিলেশন আসবে, দেখো কে ইজ ইকুয়াল টু কি, কে ইজ ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার। এখন আমি উপর নিচে এম দিয়ে গুণ করছি, তাহলে এটাকে আমি লিখতে পারি হাফ এম স্কোয়ার ইউ স্কোয়ার ডিভাইডেড বাই এম। দেখো এটার উপরেও আমি এম দিয়ে গুণ করেছি, নিচেও এম দিয়ে গুণ করেছি, তাহলে হাফ এম স্কোয়ার ইউ স্কোয়ার ডিভাইডেড বাই এম। এখন মোমেন্টাম পি ইজ ইকুয়াল টু কী জানি আমরা, এম ইন্টু ইউ। তাহলে দেখো এম স্কোয়ার ইউ স্কোয়ার এর জায়গায় এম স্কোয়ার ইউ স্কোয়ার যদি করি তাহলে এদিকে কী হয়ে যাবে, পি স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জি কে ইজ ইকুয়াল টু হলো কি, এম স্কোয়ার ইউ স্কোয়ারের জায়গায় কী বসাতে পারি, পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, বা পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, 2m ইন্টু কে, বা কী লিখতে পারি, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2m ইন্টু কে, বা পি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2m কে। তাহলে দেখো এখানে কি আছে, এদিকে ছিল বস্তুর মোমেন্টাম আর এদিকে আছে বস্তুর কাইনেটিক এনার্জি। তাহলে এখানে আমি এই যে রিলেশনটা পেলাম সেটা কি পেলাম, কোনো একটা এম ভরের বস্তুর মোমেন্টাম এবং কাইনেটিক এনার্জির মধ্যে রিলেশন। ওকে, এই রিলেশন লাগিয়ে আমাদের কখনো কখনো নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে দিতে পারে। ধরো তোমাকে বলে দিল কোনো একটা বস্তুর মোমেন্টাম হচ্ছে 5 কেজি মিটার পার সেকেন্ড, এটা বলে দিয়েছে কি মোমেন্টাম। বস্তুটার মাস হচ্ছে এম ইজ ইকুয়াল টু 1 কেজি। তাহলে তোমাকে জানতে চেয়েছে এখান থেকে তার কাইনেটিক এনার্জি কে ইজ ইকুয়াল টু কত হবে। কোনো একটা বস্তুর মোমেন্টামটা বলে দিয়েছে 5 কেজি মিটার পার সেকেন্ড, মাসটা বলে দিয়েছে কত 1 কেজি, আমাকে বের করতে হবে তার কাইনেটিক এনার্জি কে ইজ ইকুয়াল টু কত হবে। তাহলে দেখো এই রিলেশন থেকে আমরা বের করতে পারি এটা,
পি ইজ ইকুয়াল টু আমরা পড়েছি রুট ওভার অফ 2m-কে। এখান থেকে আমরা কি লিখতে পারি, পি এর জায়গায় কত বসাবো, 5 ছিল, ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2, এর জায়গায় কত ছিল 1, আর আমাকে কেটা বের করতে হবে। দেখো বোথ সাইড যদি আমি স্কোয়ার করে দিই তাহলে কী পাবো, এটা 25 ইজ ইকুয়াল টু 2k, এদিকে রুটটা উঠে যাবে, বা কে ইজ ইকুয়াল টু পেয়ে যাবো আমি 25 ডিভাইডেড বাই 2 হচ্ছে 12.5। ইউনিটটা কী হবে, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এর ইউনিটটা হয়ে যাবে, কাইনেটিক এনার্জির ইউনিট কী হয়, কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার। বা তোমরা যে এনার্জির ইউনিট সেই এনার্জির ইউনিটেও লিখতে পারো জুল ইউনিটে, তাহলে 12.5 জুল, এটা হয়ে যাবে কাইনেটিক এনার্জি। এভাবে তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম দিতে পারে যেগুলো তোমরা এই ফর্মুলা লাগিয়ে সহজেই সলভ করতে পারবে। এবার আমরা একটা থিওরেম পড়ব যেটাকে বলছে ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম, অ্যাকর্ডিং টু ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলছে, ওয়ার্ক এনার্জি থিওরেম বা প্রিন্সিপালটা বলছে, ওয়ার্ক এনার্জি থিওরেম বা প্রিন্সিপাল স্টেটস দ্যাট দ্য এনার্জি ইন কাইনেটিক এনার্জি of a body is equal to work done by the net force acting on it. চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জির যে পরিবর্তনটা হয় সেটা কার সঙ্গে সমান হয়, সেটা হচ্ছে কি নেট ফোর্স অ্যাক্টিং অন ইট যেটা আছে তার দ্বারা যে ওয়ার্ক ডান হয় সেইটার সঙ্গে সমান। তাহলে ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলছে, ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল স্টেটস দ্যাট দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ এ বডি ইজ ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান বাই দ্য নেট ফোর্স অ্যাক্টিং অন ইট। মানে ধরো একটা বস্তু যেটা ওয়ার্ক, আমরা কাইনেটিক এনার্জির রিলেশনটা প্রুভ করতে গিয়ে যে জিনিসটা করলাম সেই একই জিনিসটা এই ওয়ার্ক এনার্জি থিওরেম বলছে। ধরো একটা বস্তু যার মাস ছিল m, সেটা ইউ ভেলোসিটি নিয়ে চলছিল, এবং তুমি এফ ফোর্স দিয়ে এই বস্তুটাকে আটকাবার চেষ্টা করলে, বাধা দিচ্ছ বাইরে থেকে, তাহলে কী হবে, এই বস্তুটার ভেলোসিটি ধরো 0 হয়নি, কিছুটা ভেলোসিটি তোমার কমে যাবে, এর ভেলোসিটিটা কমে কত হয়েছে, ধরো ভি হয়ে গেছে, ভিটা হয়ে গেছে ফাইনাল ভেলোসিটি। তুমি বস্তুটাকে স্টপ করে দিতে পারো নি, বস্তুটার ভেলোসিটি কিছুটা কমিয়ে দিয়েছো, প্রথমে ছিল ইউ এখন করে দিয়েছো ভি। তাহলে দেখো প্রথমে যে কাইনেটিক এনার্জি ছিল, কাইনেটিক এনার্জি কত, হাফ এম ইউ স্কোয়ার, এটা ছিল কি বস্তুর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, k1 দিয়ে লিখছি, আর এটার ভেলোসিটি কমে যাওয়ার পর এখানে ফাইনাল কাইনেটিক এনার্জি কত হয়েছে, k2 ইজ ইকুয়াল টু হয়েছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে দেখো এখানে কোনটা বেশি হবে, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি k1টা বেশি হবে নাকি k2 বেশি হবে, অবশ্যই k1 বেশি হবে, কারণ কি বস্তুটার ইনিশিয়াল ভেলোসিটি ইউটা বেশি ছিল এবং ফোর্স দিয়ে আমি একে এর ভেলোসিটিটা কমিয়ে দিয়েছি, যেহেতু ভি কম তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি k2টাও কম হবে। তাহলে কাইনেটিক এনার্জির পরিবর্তন কতটা হলো, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিটা হয়েছে, তাহলে আমি লিখতে পারি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ দ্য বডি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, সেটা কত হয়েছে, k1 সেটা বেশি ছিল আমার, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত হবে, k1 মাইনাস k2, k1 ইজ ইকুয়াল টু কত ছিল, হাফ এম ইউ স্কোয়ার, আর k2টা কত, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই পরিমাণ পরিবর্তন হয়েছে কাইনেটিক এনার্জির, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত হয়েছে, হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার। ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলছে, এই যে চেঞ্জটা হলো কাইনেটিক এনার্জির, এটা কার সঙ্গে সমান হবে, যে ফোর্সটা আমি দিয়েছি সেই ফোর্সের দ্বারা ওয়ার্ক ডানের সঙ্গে সমান হবে। তাহলে ফোর্স, কি ফোর্স দিয়েছিলাম, এফ, তার দ্বারা ওয়ার্ক ডান কত হবে, এফ ডট এস, এসটা যদি ডিসপ্লেসমেন্ট হয়, যদি এস দূরত্ব যাওয়ার পর বস্তুটার ভেলোসিটি ইউ থেকে কমে ভি হয়, এই দূরত্বটা কত, এই ইউ থেকে কমে ভেলোসিটি ভি হওয়াতে বস্তুটা কত দূরত্ব যাওয়ার পর ভেলোসিটিটা কমেছে, এস দূরত্ব,
এস ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাহলে এই যে ফোর্স এফ দ্বারা ওয়ার্ক ডানটা কত হবে, এফ ডট এস। তাহলে ওয়ার্ক এনার্জি থিওরেম অনুযায়ী চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিটা কার সঙ্গে সমান হবে, ওয়ার্ক ডান বাই দ্য নেট এক্সটার্নাল ফোর্স। এটাই হচ্ছে কি ওয়ার্ক এনার্জি থিওরেম। ওকে, বোঝা গেছে? তাহলে ধরো তোমাকে আমি যদি এখান থেকে একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে বলি, ধরো একটা অবজেক্ট আছে, তার মাস হচ্ছে 1 কেজি। আমি সিম্পল ভ্যালুগুলোকে সিম্পল রাখছি। তার মাস হচ্ছে কত, যাতে ক্যালকুলেশনে সুবিধে হয়। তোমাদের ভ্যালুগুলো চেঞ্জ করে আবার এই প্রবলেমটাই সলভ করতে দিতে পারে, ভ্যালুগুলো তখন অন্য দিতে পারে। তোমরা জাস্ট প্রসেসটা দেখে রাখো এখান থেকে। এম ইজ ইকুয়াল টু কত, 1 কেজি। একটা বস্তুর ভর হচ্ছে 1 কেজি এবং সে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে চলছিল। কিছুক্ষণ পর তার ভেলোসিটি হয়ে গেল 2 মিটার পার সেকেন্ড। এই ভেলোসিটি কমার জন্য কি কাজ করেছে, ধরো ফ্রিকশন ছিল, একটা বস্তু যাচ্ছিল একটা সারফেসের ওপর দিয়ে। তাহলে সারফেসের ওপর দিয়ে যাওয়ার সময় কি, এই যে সারফেস এবং এই বস্তুটার মধ্যে কি একটা ঘর্ষণ বল কাজ করছে। ঘর্ষণ বল সবসময় কী করে, একটা বস্তুকে গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি করে। তাহলে এখানে যে ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল, সেই বস্তুটার কি ভেলোসিটি কমিয়ে দিতে চাইবে। তাহলে ইউটা কমে কিছু দূর যাওয়ার পর ভি হয়ে গেছে, ভেলোসিটি কমে গেছে। সেটা কার জন্য কমেছে, এই যে ফ্রিকশনাল ফোর্স যেটা বস্তুর গতির বাধার সৃষ্টি করছে, সেই ফ্রিকশনাল ফোর্সের জন্য কমেছে। তাহলে তোমাকে জানতে চাইলো এখানে এই যে ফ্রিকশনাল ফোর্স সেটা কত কাজ করেছে, বস্তুটার ভেলোসিটি কমানোর জন্য কতটা কাজ করেছে। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশনাল ফোর্স। কীভাবে করবে, দেখো এখানে এক্সটার্নাল ফোর্সটা কি, ফ্রিকশনাল ফোর্স। তাহলে আমি যদি ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাই, তাহলে খুব সহজেই আমি এই প্রবলেমটাকে সলভ করে ফেলতে পারবো। তোমরা ভ্যালুগুলো মনে রাখো, কি কি বলেছি, যে বস্তুটা ছিল তার ভর হচ্ছে কত, এম ইজ ইকুয়াল টু 1 কেজি, ইউ ইজ ইকুয়াল টু কত বলা আছে 5, ভি ইজ ইকুয়াল টু বলা আছে 2। তাহলে অ্যাকর্ডিং টু ওয়ার্ক এনার্জি থিওরেম বা ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল কি লিখতে পারি আমরা, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, কত, হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল ফোর্স। এখানে এক্সটার্নাল ফোর্সটা কি ফোর্স, ওই যে ফ্রিকশনাল ফোর্সটা। তাহলে এফ ডট এস। এখন আমাকে এই জিনিসটাই বের করতে বলেছে, ওয়ার্ক ডানটা। তাহলে এটাকে আমি এফ ডট এসটাকে কী হিসেবে লিখতে পারি, ওয়ার্ক ডান ডাব্লু। তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু কী পাচ্ছি আমরা, হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই আমি, হাফ এম এর ভ্যালু হচ্ছে 1, ইউ এর ভ্যালু হচ্ছে 5 তার স্কোয়ার মাইনাস হাফ এম এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু ভি এর ভ্যালু হচ্ছে 2 স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ভ্যালুটা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে ওয়ার্ক এনার্জি থিওরেমের যে কনসেপ্ট সেটা তোমরা বুঝতে পেরেছ। কোনো একটা বস্তুর যদি ভেলোসিটি কমে যায় বা বেড়ে যায়, তার মানে প্রথমে একটা ভেলোসিটি নিয়ে চলছিল, এখন হতে পারে বস্তুটার ভেলোসিটি বেড়ে গেছে বা কমে গেছে। তাহলে যেহেতু ভেলোসিটির চেঞ্জ হয়েছে, তাহলে বস্তুটার নিশ্চয়ই কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়েছে। তাহলে যে পরিমাণ কাইনেটিক এনার্জি চেঞ্জ হলো, সেই চেঞ্জটা কার সঙ্গে সমান হবে না, সেই কাইনেটিক এনার্জি পরিবর্তন করতে গেলে, পরিবর্তনটা হয়েছে কিসের জন্য, নিশ্চয়ই বাইরে থেকে কোনো বল কাজ করেছে বলেই তার ভেলোসিটিটার পরিবর্তন হয়েছে। তাহলে যে বলটা কাজ করেছে সেই বলের দ্বারা যা কৃতকার্য হবে অর্থাৎ ওয়ার্ক ডান হবে, সেই ওয়ার্ক ডানের সঙ্গে সমান হবে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিটা। এখানে যে এক্সাম্পলগুলো আমি দিলাম একটু আগে, সেখানে সব ক্ষেত্রেই কী ছিল, আমার ভেলোসিটিটা কমে যাচ্ছিল, ইউ থেকে কমে কী হচ্ছিল ভি। হতে পারে ভেলোসিটিটা বেড়ে গেছে, ধরো একটা বস্তু এই দিক বরাবর যাচ্ছিল ইউ ভেলোসিটি নিয়ে, তুমি এই দিক বরাবরই একটা বল দিয়েছো এফ, তাহলে কি এর ভেলোসিটিটা কী হবে, বেড়ে যাবে। এ একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, কিছু দূর যাওয়ার পর ওর কি ভেলোসিটি কী হয়ে যাবে, বেড়ে ভি হয়ে যাবে। তখন চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত হবে, নিশ্চয়ই ওর ইনিশিয়াল যে কাইনেটিক এনার্জি ছিল সেটা কম ছিল, ভিটা যেহেতু বেশি ইউ এর থেকে, তাহলে
তখন ফাইনাল কাইনেটিক এনার্জি যেটা হবে সেটা বেশি হয়ে যাবে। তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জিটা কত হয়ে যাবে তখন? হাফ এম ভি স্কোয়ার। আর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত? হাফ এম ইউ স্কোয়ার। তাহলে দেখো যেহেতু ভিটা বেশি তাহলে হাফ এম ভি স্কোয়ারটা বেশি, তখন চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কীভাবে বের করবো আমি? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বের করার সময় আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বস্তুর ভেলোসিটিটা বাড়ছে নাকি কমছে। কখন বাড়বে? যখন বলটা আমার বস্তুর গতিকে সাহায্য করে তাহলে তখন বস্তুর ভেলোসিটিটা বেড়ে যাবে। আর যদি আমরা যে বলটা দিচ্ছি সেই বলটা যদি বস্তুর গতিতে বাধার সৃষ্টি করে, যেমন ফ্রিকশনাল ফোর্স সবসময় কী করে? বস্তুর গতির বাধার সৃষ্টি করে, তাহলে তখন কি হবে? এর ভেলোসিটিটা কী হবে? প্রথমে যে ভেলোসিটি নিয়ে যাচ্ছিল তার থেকে ভেলোসিটিটা কমে যাবে। কখন? যদি ফোর্সটা যে দিক বরাবর যাচ্ছে তার বিপরীত দিক বরাবর কাজ করে। তাহলে এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, খেয়াল রাখবে যে কখন ভেলোসিটিটা কমছে, কখন ভেলোসিটিটা বাড়ছে। কারণ চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিটা যদি আমাকে বের করতে হয় তাহলে কি আমাকে বেশি থেকে কমটা বিয়োগ করতে হবে। তাহলে যে পরিমাণ চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হবে সেটা কার সঙ্গে সমান হবে? এই যে পরিমাণ বল কাজ করছে বস্তুটার ওপর সেই বলের দ্বারা কৃতকার্যের সঙ্গে সমান হবে। বোঝা গেছে? তাহলে দেখো এটাকে আমরা খুব সহজে প্রুভ করতে পারি। কি? আগের মতোই আমরা ধরবো যে এম ভরের একটা বস্তু স্ট্রেট লাইন বরাবর মুভ করছে ইউ ভেলোসিটি নিয়ে। সাপোজ এ বডি অফ মাস m is moving in a straight line with a velocity u and a constant force F acts on the body in the direction of its motion. দেখো এখানে কি ধরেছে না, ইউ ভেলোসিটি নিয়ে বস্তুটা যাচ্ছিল এবং এদিক বরাবর যাচ্ছে, এবং ফোর্সটা কোন দিক বরাবর কাজ করছে? বস্তুটা যেদিক বরাবর যাচ্ছে সেই দিক বরাবরই কাজ করছে। তাহলে এখানে ফোর্সটা কি করবে? এর ভেলোসিটিটাকে বাড়িয়ে ভি করে দেবে। তাহলে এস দূরত্ব যাওয়ার পর এর ভেলোসিটি কত হয়ে গেছে? ভি। দেখো সেটা এখানে লেখা আছে, সাপোজ এ বডি অফ মাস এম ইজ মুভিং ইন এ স্ট্রেট লাইন উইথ এ ভেলোসিটি ইউ অ্যান্ড এ কনস্ট্যান্ট ফোর্স এফ অ্যাক্টস অন দ্য বডি ইন দ্য ডিরেকশন অফ ইটস মোশন। আফটার ট্রাভার্সিং এ ডিস্টেন্স এস ইট অ্যাকুয়ার্স এ ভেলোসিটি ভি। এস ডিস্টেন্স ট্রাভার্স করার পর, এস ডিস্টেন্স যাওয়ার পর এটা কি ভি ভেলোসিটি পেয়েছে। ইফ দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য বডি ইজ এ, তাহলে যেহেতু ভেলোসিটি বেড়েছে তাহলে বস্তুটার কি হয়েছে? অ্যাক্সিলারেশন হয়েছে। অ্যাক্সিলারেশনটা কত? এ। তাহলে আমরা নিউটনের সেকেন্ড ল থেকে কি লিখতে পারি? ফ্রম নিউটনস সেকেন্ড ল আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, সেটা প্রথমে লিখেছি। এখন যে ফর্মুলাটা আমাদের ছিল ফাইনাল ভেলোসিটি এবং ইনিশিয়াল ভেলোসিটির মধ্যে যে রিলেশনটা ছিল সেই রিলেশন থেকে আমরা কি জানি? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো এই রিলেশনটা কিন্তু আমরা প্রথম চ্যাপ্টারেই পড়েছি, প্রথম চ্যাপ্টার না, সেকেন্ড চ্যাপ্টারে। ফোর্স অ্যান্ড মোশনের যখন নিউমেরিক্যাল এক্সাম্পলগুলো আমরা করি তখন আমি এখানে 4টে ফর্মুলা দেখিয়েছিলাম যে রেক্টিলিনিয়ার মোশনের জন্যে ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট এবং টাইমের এই কয়েকটা ভেরিয়েবলের মধ্যে 4টে রিলেশন আমি লিখেছিলাম। সেখানেই দেখো এই ফর্মুলাটা ছিল, মনে রাখবে তোমরা ফর্মুলাগুলো। তাহলে কি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা কি দেখো কার মধ্যে আমরা এখানে রিলেশন পাচ্ছি? ফাইনাল ভেলোসিটি ভি, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, অ্যাক্সিলারেশন এ এবং ডিস্টেন্স এস, এদের মধ্যে রিলেশন পাচ্ছি। তাহলে দেখো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে আমরা কি পাবো? ইউ স্কোয়ারটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে পাবো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2as। এবার বোথ সাইডে আমরা হাফ এম দিয়ে মাল্টিপ্লাই করব। এই যে এই ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনের বোথ সাইডে আমরা হাফ এম দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কি পাচ্ছি দেখো? তাহলে আমরা পাচ্ছি হাফ এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম ইন্টু 2as। এই যে রিলেশনটা ছিল এর বোথ সাইডে আমরা হাফ এম দিয়ে মাল্টিপ্লাই করেছি, তারপর আমরা এই ইকুয়েশনটা পেয়েছি কি হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম ইন্টু 2as। এখন দেখো যে ফোর্স আমরা এফ অ্যাপ্লাই করেছি, যে ফোর্সটা বস্তুর গতির দিকে অ্যাপ্লাই করেছিলাম, সেই ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে কি এফ ডট এস
যেহেতু ডিসপ্লেসমেন্ট এস এবং এফ একই দিকে কাজ করছিল, সেই জন্য এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত, 0 ডিগ্রি। তাহলে এফ ডট এস ইজ ইকুয়াল টু কী হবে, এফ এস কস থিটা। যেহেতু থিটা 0 ডিগ্রি, তাহলে এফ ডট এসের মানটা কত পাবো, এফ এস। তাহলে ওয়ার্ক ডান ডাব্লু ইজ ইকুয়াল টু কত পাবো, এফ ইন্টু এস। এখন এফ ইজ ইকুয়াল টু কত আবার, এম এ। তাহলে এফের জায়গায় আমি বসিয়ে দিতে পারি এম এ। তাহলে এটা কী পেয়ে যাবো আমি, এম এ ইন্টু এস। তাহলে দেখো ডাব্লু ইজ ইকুয়াল টু কী পাচ্ছি, এম ইন্টু এ ইন্টু এস। এখান থেকে এ এসের ভ্যালুটা আমরা বের করে নেব। এই যে ডাব্লু ইজ ইকুয়াল টু কী পেলাম, এম এ এস। তাহলে দেখো আমি আবার লিখছি, ডাব্লু ইজ ইকুয়াল টু কত, এম এ এস। এখান থেকে আমরা এ এসের ভ্যালুটা কত পাবো, ডাব্লু ডিভাইডেড বাই এম। এ এস ইকুয়াল টু কী পেলাম, ডাব্লু ডিভাইডেড বাই এম। এই ভ্যালুটাই আমরা এই ইকুয়েশনে বসিয়ে দেবো। এই যে এ এস আছে, এই এ এসের জায়গায় আমরা ডাব্লু বাই এম বসিয়ে দেবো। তাহলে দেখো আমরা কী পাবো এখান থেকে, হাফ দেখো এখান থেকে কী পাচ্ছি, এই ইকুয়েশনটা ছিল, এখানে দেখো টু টু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কী থাকলো, এম ইন্টু এ ইন্টু এস। আর ডাব্লু ইজ ইকুয়াল টু কী পেয়েছিলাম, এম এ এস। এখান থেকে এ এসের ভ্যালুটা বের করেছিলাম, ডাব্লু ডিভাইডেড বাই এম। তাহলে এ এসের ভ্যালুটা বসিয়ে দিতে পারো, বা দেখো পুরোটাই আমি বসিয়ে দিতে পারি, এম এ এস। এম ইন্টু এ ইন্টু এস ইজ ইকুয়াল টু কত পেয়েছি আমরা, ডাব্লু। তাহলে এম ইন্টু এ ইন্টু এস, এটার জায়গায় আমি কত বসাতে পারি, ডাব্লু বসাতে পারি। তাহলে এটার জায়গায় দেখো এখানে এফ এস বসিয়েছে, কারণ এফ এস মানেই তো ডাব্লু। এম এ যে মানে কত, এম এ, এখানে ব্যাক ক্যালকুলেশন করে তোমাদের দেখিয়েছে বইয়ে, এখানে প্রুফ করেছে, কিন্তু ডাইরেক্ট তোমরা, আমরা যেভাবে ক্যালকুলেশন করলাম সেখানে আমরা ডাইরেক্ট এম এ এস ইকুয়াল টু কত বসাতে পারি, ডাব্লিউ বা ওয়ার্ক ডান। তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, ডাব্লিউ। দেখো আমি একটা জিনিস এখানে বলে দিই, বইয়ে যেটা করেছে সেটা কি, এম এ, এম এর জায়গায় কত বসিয়েছে, এফ ইজ ইকুয়াল টু তোমরা জানো এম এ। এখানে এম এর জায়গায় কি বসিয়েছে, এফ, আর এসটাকে রেখে দিয়েছে। তাহলে এফ ইন্টু এস পাচ্ছি। আর ওয়ার্ক ডান ডাব্লু ইজ ইকুয়াল টু একটু আগে কত দেখলাম, এফ এস। তাহলে এফ এসের জায়গায় কত বসিয়েছে, ডাব্লু। আমরা এটা পুরোটা আগে বের করে নিয়েছিলাম, এফের জায়গায় আমরা বসাচ্ছিলাম এম এ, তারপরে এস ছিল। তাহলে এম এ এস ইকুয়াল টু কত, ডাব্লু, বা এফ ইন্টু এস ইজ ইকুয়াল টু কত, ডাব্লু। তোমরা আগের স্টেপেই ডাব্লু বসিয়ে দিতে পারো, বা আর একটা স্টেপ করে তারপর ডাব্লু বসাতে পারো। তারপর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি, হাফ এম, এখানে ঘুরিয়ে লিখেছে ডাব্লিউ বা এফ এস ইকুয়াল টু কী পাচ্ছি আমরা, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। দেখো এখানে রাইট হ্যান্ড সাইডে যে জিনিসটা আছে সেটা কি বোঝাচ্ছে আমার, এটাকে যদি আমি ভেঙে দিই, তাহলে ভাঙলে আমরা ব্র্যাকেটটাকে যদি তুলে দিই তাহলে কী পাবো, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। যেখানে হাফ এম ভি স্কোয়ারটা কি, ফাইনাল কাইনেটিক এনার্জি, ফাইনাল কাইনেটিক এনার্জি। আর হাফ এম ইউ স্কোয়ারটা কি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, প্রাথমিক, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। ওকে, তাহলে দেখো এই দুটোকে যদি আমরা বাদ দিই, হাফ এম ভি স্কোয়ার থেকে যদি হাফ এম ইউ স্কোয়ার বাদ দিই, তাহলে আমরা কী পাবো, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে এই যে টোটাল জিনিসটা হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, সেটা কি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আর সেটাই কার সঙ্গে সমান হচ্ছে, ডাব্লিউর সঙ্গে। দেখো তাহলে আমরা ওয়ার্ক এনার্জি থিওরেমের যে স্টেটমেন্টটা ছিল সেটাকে আমরা প্রুভ করে ফেলতে পারলাম, ম্যাথমেটিক্যালি আমরা প্রুভ করতে পারলাম জিনিসটাকে, যে আমরা যে ফোর্সটা দিয়েছিলাম সেই ফোর্সটা যে পরিমাণ কাজ করছে সেটাই কার সঙ্গে সমান হচ্ছে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জির সঙ্গে। তাহলে আমরা শর্টে ওয়ার্ক এনার্জি থিওরেম তার স্টেটমেন্টটাকে ম্যাথমেটিক্যালি আমরা শর্টে কী লিখতে পারি, ওয়ার্ক ডান বাই এ ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ এ বডি। ওকে, তাহলে আমরা আশা করি বোঝা গেছে এখান থেকে যে ওয়ার্ক এনার্জি থিওরেমটা কি
এবং ওয়ার্ক এনার্জি থিওরেমের ক্ষেত্রে আমরা ওয়ার্ক এনার্জি থিওরেমটাকে কীভাবে প্রুফ করতে পারি। এই যে প্রুফটা আমরা করলাম এটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্সের জন্য। দেখো আমরা যখন ধরেছিলাম তখন কি ধরেছিলাম আমরা, যে বস্তুটার ওপর কি হচ্ছে, একটা কনস্ট্যান্ট ফোর্স এফ অ্যাপ্লাই হচ্ছে। এখন একটা জিনিস দেখো ঘটতে পারে, ফিজিক্যালি তেমন হতে পারে, তুমি একটা অবজেক্ট মুভ করছে, সেই অবজেক্টের ওপর এখানে আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে কি, এই বস্তুটা আছে, এর আগে আমরা কি ধরছিলাম, বস্তুটার ওপর যে বলটা দিচ্ছিলাম এফ, সেটার মান হচ্ছে কি কনস্ট্যান্ট, অর্থাৎ সবসময় তুমি একই মানের বল দিচ্ছ। ধরো 5 নিউটন বল, সবসময় এই বস্তুটার উপর কত বল কাজ করছে, 5 নিউটন। এই যে এস দূরত্ব যাওয়ার পর এর ভেলোসিটি চেঞ্জ হয়েছিল, তাহলে এই যে এস দূরত্ব গেল, এই টোটাল দূরত্বটা যাওয়ার সময় এর উপর একটা কনস্ট্যান্ট মানের বল দিয়েছো, সব সময় বলটা কত ছিল, 5 নিউটন। এবং এমনও তো হতে পারে যে এই বলটার মান সবসময় কনস্ট্যান্ট নয়, তুমি যে বলটা দিচ্ছ, এই যে এস দূরত্ব যাচ্ছে বস্তুটা, তারপর ভেলোসিটিও চেঞ্জ হচ্ছে, তাহলে তোমার যে বলটা দেয়া হচ্ছে এখানে 5 নিউটন, হতে পারে সেটা সবসময় কনস্ট্যান্ট নয়। অর্থাৎ ধরো তুমি বলটা যেটা দিচ্ছিলে সেটা ধরো প্রথমে তুমি 3 নিউটন বল দিচ্ছিলে, তারপর একটু বস্তুটা একটু যাওয়ার পর যখন এখানে এলো তখন বলটা হয়ে গেল ধরো তোমার বেড়ে গেল 5 নিউটন হয়ে গেল। তাহলে এখানে আসার পর ধরো বলটা আরও একটু বেড়ে গেছে, 7 নিউটন হয়ে গেছে, বা কমে গেছে, কমেও যেতে পারে। তাহলে এখানে বলটা কি হচ্ছে, তোমার সব সময় বস্তুটার উপর একই মানের বল প্রয়োগ করছো না, বলটা কি হচ্ছে, ভ্যারি করছে। তাহলে এইরকম ভেরিয়েবল বলের ফোর্সের জন্যে আমরা এই সূত্রটাকে প্রুভ করতে পারি, তখনও কিন্তু এই লটা একইভাবে প্রযোজ্য হবে। ওয়ার্ক এনার্জি থিওরেম যেটা পড়লাম আমরা, ওয়ার্ক এনার্জি থিওরেমটা কিন্তু একইভাবে প্রযোজ্য হবে। অর্থাৎ চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি যেটা হবে সেটা ওই যে বলটা দিচ্ছি আমরা এক্সটার্নাল ফোর্স, তার দ্বারা ওয়ার্ক ডানের সঙ্গেই সমান হবে। তাহলে ওয়ার্ক এনার্জি থিওরেমটা কিন্তু কনস্ট্যান্ট ফোর্সের জন্যেও ভ্যালিড, আবার ভেরিয়েবল ফোর্স যদি হয়, ফোর্সের মানটা যদি চেঞ্জ হয় তার জন্যেও কিন্তু ভ্যালিড। কারণ ভেরিয়েবল ফোর্সের জন্যেও আমরা এই রিলেশনটাকে প্রুভ করতে পারি, কিন্তু তোমাদের যদি ডিফারেন্সিয়েশনটা ম্যাথে না হয়ে থাকে তাহলে তোমরা এই প্রুফটা বুঝতে পারবে না। তো আমি একবার বলে দিচ্ছি, যখন ম্যাথে তোমাদের ডিফারেন্সিয়েশন হবে তখন যারা করেছো ডিফারেন্সিয়েশন তারা বুঝতে পারবে খুব সহজে। যদি ডিফারেন্সিয়েশন না হয়ে থাকে তাহলে তোমরা যখন ম্যাথে ডিফারেন্সিয়েশনটা পড়বে তারপর এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো প্রুফটা আমি কিভাবে করতে পারি, ওই আগের মতোই একটা অবজেক্ট ইউ ভেলোসিটি নিয়ে যাচ্ছিল এবং এস ডিস্টেন্স যাওয়ার পর অবজেক্টটার ভেলোসিটি কত হয়ে গেছে, বেড়ে ভি হয়ে গেছে। এখন আমি যে নেট এক্সটার্নাল ফোর্স দিয়েছি এফ, সেটা কিন্তু কনস্ট্যান্ট নয়, এফটা হচ্ছে কি কনস্ট্যান্ট নয়, সেটা কি ভ্যারি করছে, কখনো বাড়ছে কখনো কমছে। তাহলে এরকম ফোর্সের জন্যে অর্থাৎ ভেরিয়েবল ফোর্সের জন্য আমরা ওয়ার্ক এনার্জি থিওরেমটাকে প্রুভ করছি। তাহলে দেখো আমরা ডিফারেন্সিয়েশনের আকারে ওয়ার্ক ডান ডিডব্লিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি, ডিডব্লিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি কি এফ ইন্টু ডিএস। মানে কি, ধরো অবজেক্টটা এখানে ছিল, তার উপর ফোর্স কি কাজ করছে, এফ, এবং এটা ধরো কোনো অল্প একটু সময় পর এই ক্ষুদ্র ডিস্ট্যান্স গেছে, খুব কম ডিস্ট্যান্স গেছে, কত, ডিএস। এবং আমি ধরছি কি এই ডিএস, যেহেতু আমি ডিস্ট্যান্সটা খুব কম ধরেছি, এই টোটাল ডিস্ট্যান্স যেটা যেটা গেছে সেটা হচ্ছে কি এস, এখান থেকে এই টোটাল ডিস্ট্যান্সটাকে কি এস ধরছি আমি, এবং এস ডিস্ট্যান্সটাকে আমরা ছোট্ট ছোট্ট ডিএস ডিস্ট্যান্সের সমষ্টি ভাবতে পারি। আমি ভাবতে পারি এটা কি ছোট 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 ডিএস ডিস্ট্যান্সের যোগফল এই এসটাকে। তাহলে আমি ধরছি যে এই যে ক্ষুদ্র ডিএস ডিস্ট্যান্স, এই ডিএস ডিস্ট্যান্স যাওয়ার সময় এর ওপর যে ফোর্সটা কাজ করছিল, ধরো প্রথম যে ডিএসটা গেছে সেইটুকু ডিএস ডিস্ট্যান্স যাওয়ার সময় ওর উপর বল কাজ করছিল 3 নিউটন, ফর এক্সাম্পল আমি ধরছি 3 নিউটন। তাহলে এই ক্ষুদ্র ডিএস ডিস্ট্যান্সের জন্যে আমি ধরছি বল এফটার কোনো পরিবর্তন হয়নি, তারপর হয়তো পরিবর্তন হয়েছে, এফের মানটা পাল্টে গেছে, তারপরে ডিএসে হয়তো পাল্টে গেছে, কিন্তু আমি ধরছি এই যে ক্ষুদ্র ডিএস ডিস্ট্যান্সের জন্যে এফের মানটার কোনো পরিবর্তন হয়নি। তাহলে ক্ষুদ্র ডিস্ট্যান্স যাওয়ার জন্যে, স্মল ডিস্ট্যান্স যেহেতু, তাহলে ওয়ার্ক ডানটাও হবে কি খুব স্মল, খুব স্মল লেখার জন্য কি আমরা ডিডাব্লিউ দিয়ে ডিনোট করছি। তাহলে ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি
এফ ডট ডিএস আগের মতোই হবে, যেহেতু এফ এবং এস একই দিকে কাজ করছে সেই জন্য ক্যালকুলেশন করে আমরা ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু কী পাবো, এফ ইন্টু ডিএস। ডিএসটা লেখার অর্থ হচ্ছে কি ক্ষুদ্র ডিস্টেন্স, ডিএস যে ডিস্টেন্সটা গেছে, ডিসপ্লেসমেন্ট যেটা হয়েছে সেই ডিসপ্লেসমেন্টটা কি খুব ছোট, এবং এই ডিএস ডিস্টেন্সের মধ্যে এফের কোনো পরিবর্তন হয়নি। তাহলে ডিডাব্লিউ ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা এফ ইন্টু ডিএস। দেখো তারপর কি করা হয়েছে, এফের মান তোমরা জানো, এফ ইজ ইকুয়াল টু আমরা নিউটনস থার্ড ল থেকে লিখতে পারি কি এম ইন্টু ইউ, এম ইন্টু এ, এম ইন্টু অ্যাক্সিলারেশন। এখন অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু ডিফারেন্সিয়েশনের আকারে লেখা যায়। দেখো অ্যাক্সিলারেশন মানে কি চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি কত, সেটা হচ্ছে কি ডিভি, মানে স্মল চেঞ্জ ইন ভেলোসিটি, সেই জন্য আমরা কি লিখেছি ডিভি। আর কোন সময়ের মধ্যে চেঞ্জ হয়েছে, ডিটি ক্ষুদ্র সময়ের মধ্যে ওর ভেলোসিটি চেঞ্জটা কত হয়েছে, ডিভি। তাহলে অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু ডিফারেন্সিয়েশনের আকারে লিখতে পারি কি ডিভি ডিটি। তাহলে দেখো এখানে এর জায়গায় আমরা বসিয়ে দিতে পারি কি ডিভি ডিটি, তাহলে এটা হয়ে গেছে এম ডিভি ডিটি। তাহলে এফ ফোর্স এফ ইজ ইকুয়াল টু কী পেলাম, এম ডিভি ডিটি, সেটা এখানে করা হয়েছে। দেখো এখানে ভি এর জায়গায় কী লিখেছি, যেহেতু ও ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে ইউ নিয়ে মুভ করছিল, মানে ভি এর জায়গায় কী লিখেছে এখানে ইউ। তাহলে দেখো এফের জায়গায় বসিয়েছে কি এম ডিইউ ডিটি, আর ডিএসটা যেমন ছিল সেরকম রেখেছে। তাহলে এটা কী পেলাম এম ডিইউ ডিটি ইন্টু কি ডিএস। ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু পেলাম কি এম ডিইউ ডিটি ইন্টু ডিএস। এখন কি করতে পারি, দেখো এম ডিইউটাকে দেখো একই রেখেছে এম ইন্টু ডিইউ, আর বাকি পার্টটাকে কি লিখেছে ডিএস ডিটির আকারে। এটা এখান থেকেই এসেছে, খুব ইজিলি বুঝতে পারবে এটা। তাহলে দেখো ডিএস ডিটি মানে আবার কি, ডিএস মানে কি ডিসপ্লেসমেন্ট, আর ডিটি মানে কি ওই ডিটি সময়ে যে ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে ডিসপ্লেসমেন্ট বাই টাইম এটাকে আমরা কি বলি ভেলোসিটি, তাহলে এটা হচ্ছে কি ভেলোসিটি ইউ। তাহলে এটা হয়ে গেল, এখান থেকে আবার কি পেলাম এম ইউ ডিইউ। তাহলে ওয়ার্ক ডান ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু পেলাম কি এম ইউ ডিইউ। এই ডিডাব্লিউটা কখন হয়েছে, এই যে স্মল ডিস্টেন্স ডিএস যাওয়ার জন্যে যে পরিমাণ ওয়ার্ক ডান হয়েছে সেটা কি ডিডাব্লিউ। আমাকে কি বের করতে হবে, এই টোটাল ডিস্টেন্স এস যাওয়ার জন্য কতটা ওয়ার্ক ডান হয়েছে। তাহলে এইটুকু ডিএস যাওয়ার জন্য হয়েছে কত ডিডাব্লিউ, পরের ডিএস যাওয়ার জন্য আবার হবে ডিডাব্লিউ, তারপরে ডিএস যাওয়ার জন্য হবে কি ডিডাব্লিউ। এইভাবে টোটাল ওয়ার্ক ডান ডাব্লিউ কিটি পাবো। এখানে ধরো প্রথমটা ছিল ডিডাব্লিউ ওয়ান, দ্বিতীয়টা ধরো ডিডাব্লিউ টু, তৃতীয়টা ধরো ডিডাব্লিউ থ্রি, এইভাবে গেছে। তাহলে টোটাল ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকুয়াল টু পাবো কি ডিডাব্লিউ ওয়ান প্লাস ডিডাব্লিউ টু প্লাস ডিডাব্লিউ থ্রি। এভাবে প্রত্যেকটা স্মল ডিসপ্লেসমেন্ট ডিএসের জন্যে আমরা যে ওয়ার্ক ডানগুলো পাবো সেই ওয়ার্ক ডানগুলোকে যোগ করলেই আমরা টোটাল ওয়ার্ক ডানটা পাবো। এখন এই প্রত্যেকটা যোগ করার থেকে, এই যোগ করার একটা সহজ উপায় হচ্ছে কি আমরা টোটালটার ইন্টিগ্রেশন করতে পারি। তোমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ম্যাথে যখন করবে তখন বুঝতে পারবে যে কি বলতে। এখন হয়তো প্রবলেম হচ্ছে তোমাদের অল্প একটু বুঝতে, যে স্মল স্টেপে যে ওয়ার্কডানগুলোকে পেলাম সেখান থেকে আমরা টোটাল ওয়ার্কডান যখন ক্যালকুলেট করব তখন আমরা এইভাবে যোগেরই একটা রূপ হচ্ছে কি ইন্টিগ্রেশন। আমরা সহজে বের করার জন্য আমরা কি করতে পারি ইন্টিগ্রেশন করতে পারি। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কী লিখতে পারি আমরা ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ, মানে প্রত্যেক স্টেপের ওয়ার্ক ডানগুলোকে আমরা যোগ করছি। প্রথমে এর ভেলোসিটি কত ছিল ইউ, এবং ফাইনাল ভেলোসিটি কত হয়েছে ভি। তাহলে আমরা ইউ ভেলোসিটির থেকে শুরু করেছিলাম, কত দূর অবধি যাচ্ছি ভি ভেলোসিটি অবধি। তাহলে ইন্টিগ্রেশনটা ভেলোসিটির উপর করবো আমরা। ভেলোসিটির কখন না ইউ থেকে শুরু করে ভি অবধি। তাহলে দেখো এখানে ডিডাব্লিউর মানটাকে বসিয়ে দিয়েছে, ইউ থেকে শুরু করে ভি অবধি ইন্টিগ্রেশন করেছে কার এই ওয়ার্ক ডান ডিডাব্লিউটার, অর্থাৎ এফডিএসটার। দেখো এফডিএসের ভ্যালু পেয়েছিলাম এম ইউ ডিইউ। এখানে দেখো পরিবর্তনটা কার হচ্ছে, বস্তুর ভর এমটার কোনো পরিবর্তন হচ্ছে না, সেই জন্য এমটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে লিখেছি। কোনো কনস্ট্যান্টের
কে আমরা ইন্টিগ্রেশনের বাইরে লিখতে পারি। পরিবর্তনটা হচ্ছে কার? ভেলোসিটির পরিবর্তন হচ্ছে। সেখানে ইন্টিগ্রেশনটা কার ওপর করব আমরা? ভেলোসিটির ওপর। সেখানে ইউ ডি ইউ এর ইন্টিগ্রেশন হচ্ছে। কার সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে? ডি ইউ এর সাপেক্ষে। ইন্টিগ্রেশনটা কার করছি? ইউ এর করছি। এখন এই ইন্টিগ্রেশনটা করলে আসি, ইন্টিগ্রেশনের একটা তোমরা সূত্র মনে রাখতে পারো, ম্যাথে তোমরা করবে জিনিসটা খুব ভালোভাবে। যদি আমরা এক্স টু দি পাওয়ার এন, এক্স হচ্ছে কোনো একটা ভেরিয়েবল, তার এন পাওয়ারের যদি আমরা ইন্টিগ্রেশন করি, ডিএক্স, এক্সের ইন্টিগ্রেশন করছি, তাহলে কার সাপেক্ষে করবো এখানে? ডিএক্সের সাপেক্ষে। তাহলে এই এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন কী হয়? এটাকে লিখতে হবে এক্স টু দি পাওয়ার, পাওয়ারে একটা বেড়ে যাবে এন প্লাস ওয়ান, ডিভাইডেড বাই কী হবে? এন প্লাস ওয়ান। ওকে, এক্স টু দি পাওয়ার এন এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কত পাবো? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। মানে ধরো তোমাকে ইন্টিগ্রেশন করতে বললাম এক্স টু দি পাওয়ার ফোর ডিএক্স, এই ইন্টিগ্রেশনটা যদি করতে বলি তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্টটা কত হবে? এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর প্লাস ওয়ান, মানে এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ। ওকে, যদি আমি বলি তোমাকে এক্স টু দি পাওয়ার সেভেনের ইন্টিগ্রেশন করো, এক্স টু দি পাওয়ার সেভেন ডিএক্স, তাহলে এর ইন্টিগ্রেশনটা কত হবে? এক্স টু দি পাওয়ার, পাওয়ারে একটা বেড়ে যাবে অর্থাৎ এইট হয়ে যাবে, ডিভাইডেড বাই এইট। এটাই হয়ে যাবে কি ইন্টিগ্রেশনের রেজাল্ট। তাহলে দেখো এখানে যে ইন্টিগ্রেশনটা করছি সেটা কার সাপেক্ষে করছি? ডি ইউ এর সাপেক্ষে। কার ইন্টিগ্রেশন করছি? ইউ এর। তাহলে ইউ এর পাওয়ারে কিছু নেই মানে আমি এক আছে ধরতে পারি। তাহলে এই যে ইন্টিগ্রেশনটার এর রেজাল্টটা কত হবে? এমটাকে বাদ দাও, শুধুমাত্র ইন্টিগ্রেশনটা যদি আমি ধরি তাহলে এই ইন্টিগ্রেশনটার রেজাল্ট কত হবে? তাহলে ইন্টিগ্রেশন অফ ইউ ডি ইউ আছে, তাহলে দেখো ইউ এর পাওয়ার একটা বেড়ে যাবে উপরে, এখানে পাওয়ার কত ছিল? কিছু নেই মানে ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু। তাহলে আগে থেকে তো একটা এম ছিল, সেই জন্য এখানে কি এমটা তো কনস্ট্যান্ট, তাহলে আগের একটা এম আছে, তাহলে এম ইন্টু ইউ ডি ইউ এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কী পেলাম? এম ইন্টু ইউ স্কোয়ার বাই টু। তো সেটাই করা হয়েছে, এখানে ইন্টিগ্রেশনটা করা হয়েছে। এখন দেখো ইন্টিগ্রেশনটা কোথা থেকে শুরু করেছি? ইউ থেকে ভি অবধি। তাহলে ইউ, আমরা এর ভেলোসিটিটা ইউ এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো। কী পেলাম আমরা? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কী পেয়েছিলাম? এম ইন্টু ইউ স্কোয়ার বাই টু। এখন এটা কোথা থেকে শুরু করেছিল? ইউ থেকে শুরু করে যাচ্ছে কোথা অবধি? ভি অবধি। এটাকে বলা হয় লিমিট বসানো। ইউ লিমিট থেকে আমরা শুরু করেছি, লিমিটটা কত অবধি আছে? ভি অবধি। তাহলে প্রথমে আমরা আপার লিমিটটা বসাবো। আপার লিমিটটা কত? তাহলে এম বাই টুটাকে আমরা বের করে দিচ্ছি এখানে, এটা তো কনস্ট্যান্ট। ইউ এর জায়গায় একবার কত বসাবো? ভি, তাহলে ভি স্কোয়ার মাইনাস, তারপর মাইনাস দিয়ে কি লোয়ার লিমিটটা বসাবো। লোয়ার লিমিট কত আছে? ইউ, তাহলে মাইনাস কী হবে? ইউ স্কোয়ার। বা এটাকে ভেঙে দিলে আমরা কত পেয়ে যাব? এটাকে ভেঙে লিখলে পাবো হাফ এম ইউ ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তাহলে এটা কী পাচ্ছি দেখো? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে এটাই কোনটা বের করছিলাম, কোন জিনিসটা আমরা? ডাব্লু। ডাব্লু ইজ ইকুয়াল টু কী পেলাম? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। দেখো এটাই পেয়েছি। তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কী হলো? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তাহলে দেখো একটা কনস্ট্যান্ট ফোর্সের জন্যেও ওয়ার্ক এনার্জি থিওরেমটা ভ্যালিড, একটা ভেরিয়েবল ফোর্সের জন্যেও ওয়ার্ক এনার্জি থিওরেমটা ভ্যালিড, সেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। ওকে, তোমাদের যদি সেকেন্ড পার্টটা প্রবলেম হয়, যদি ভেরিয়েবল ফোর্সের জন্য প্রুভ করতে প্রবলেম হয় এবং পরীক্ষাতে যদি ওয়ার্ক এনার্জি থিওরেমটা প্রুভ করতে দেয়, তোমরা শুধুমাত্র একটা প্রুভ করলেই হবে, যে কোনো একটা ফোর্সের জন্য ধরে করতে পারো যেটা তোমাদের ইজি মনে হয়। যদি মনে হয় যে কনস্ট্যান্ট ফোর্সের জন্য ইজি লাগছে তাহলে প্রুফ যদি পড়ে, যদি কোশ্চেনটা এরকম দেয় প্রুফ দ্য ওয়ার্ক এনার্জি থিওরেম, তাহলে শুধুমাত্র কনস্ট্যান্ট ফোর্সের জন্যে তোমরা প্রুফটা করতে পারো। যে কোনো একটাই করতে হবে পরীক্ষাতে, যেটা ইজি লাগে সেটা করতে পারো। যদি ইন্টিগ্রেশন প্রসেসটা এখন জটিল মনে হয়, ম্যাথে যদি না হয়ে থাকে, তাহলে যদি তোমাদের ইজি হয় তাহলে কনস্ট্যান্ট ফোর্সের জন্য প্রুফটা করতে পারো, কোনো অসুবিধা হবে না। তো আজকে আরেকটা প্রুফ আমরা করব, সেটা হচ্ছে কি
কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি অনুযায়ী কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি কী বলছে, মেকানিক্যাল এনার্জি তোমরা জানো দুটো ধরনের, একটা হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে কি কাইনেটিক এনার্জি। এই দুটোর যোগফলকে আমরা কি বলতে পারি, কোনো একটা অবজেক্টের টোটাল এনার্জি। কি বলছে, যদি কোনো ফোর্স একটা সিস্টেমের ওপর কাজ না করে, ইফ নো এনার্জি অফ এ system or body gets dissipated due to force like friction or its total mechanical energy, if no energy of a system or body gets dissipated due to force like friction, its total mechanical energy, অর্থাৎ কি টোটাল মেকানিক্যাল এনার্জি মানে কি, সাম অফ পোটেনশিয়াল এনার্জি যেটা বললাম অ্যান্ড কাইনেটিক এনার্জি রিমেন্স অলওয়েজ কনস্ট্যান্ট। যদি একটা বস্তুর উপর বাইরে থেকে কোনো ফোর্স কাজ না করে, মানে বাধাদায়ক কোনো ফোর্স যদি কাজ না করে, তাহলে কি কোনো একটা সিস্টেমের বা বস্তুর মেকানিক্যাল এনার্জি যেটা, সেটা সবসময় কি থাকে, কনস্ট্যান্ট থাকে। একটা বস্তুর মেকানিক্যাল এনার্জি সবসময় কনস্ট্যান্ট থাকে যদি ফ্রিকশনাল ফোর্স বা কোনো বাধাদায়ক ফোর্স বস্তুর উপর কাজ না করে। এটাই হচ্ছে কি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জিটা কনজার্ভ থাকে, অর্থাৎ কনস্ট্যান্ট থাকে সবসময়। আর মেকানিক্যাল এনার্জি বলতে আমরা কি বুঝি, কোনো একটা বস্তুর পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির যোগফল, সেটাই হচ্ছে বস্তুটার টোটাল মেকানিক্যাল এনার্জি। তাহলে অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, ইফ no energy of a system or body gets dissipated due to force like friction, its total mechanical energy, that means the sum of the potential energy and kinetic energy, remains always constant. এই যে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, এই মেকানিক্যাল এনার্জি কনজারভেশন লটাই আমরা এখন প্রুভ করতে চলেছি। কোন ক্ষেত্রে প্রুভ করব, একটা গ্র্যাভিটিতে ফ্রি ফলিং অবজেক্টের জন্য। একটা অবজেক্ট আছে যেটা পৃথিবীর সারফেসের ওপর পড়ছে, ফ্রিলি পড়ছে। এই যে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা কি হচ্ছে, এইচ উচ্চতা থেকে, এইচ হাইট থেকে এই আর্থের সারফেসের ওপর পড়ছে, ফ্রিলি ফল করছে। এর ওপর আমি ধরছি কি, যে বাতাসের যে বাধা বল সেটা কি জিরো, অর্থাৎ কোনো বাধাদায়ক বল কাজ করছে না। বাতাসের বাধা বলটাকে কত ধরছি আমরা, জিরো, নেগলেক্ট করছি। তাহলে এম ভরের একটা ধরো পাথর পড়ছে কত উচ্চতা থেকে, এইচ উচ্চতা থেকে আর্থের সারফেসের ওপর। এখন এই বস্তুর ওপর শুধুমাত্র কোন বল কাজ করছে, পৃথিবী বস্তুটাকে নিচের দিকে যে বলে টানছে সেই বলটা কাজ করছে, অর্থাৎ গ্র্যাভিটির জন্য যে বল সেটা কাজ করছে, অর্থাৎ বস্তুর ওজনটা এমজি নিচের দিকে কাজ করছে। এই এমজি বলের জন্যে বস্তুটা নিচের দিকে পড়ছে। এখন দেখো, এই প্রথমে এই এ পয়েন্টে এইচ উচ্চতায় যখন ছিল তখন তার ভেলোসিটি কত ছিল, জিরো। তাহলে তার কাইনেটিক এনার্জি কত, এই এ পয়েন্টে, আমরা প্রথমে এ পয়েন্টের কথা বিবেচনা করি, এ পয়েন্টে কাইনেটিক এনার্জি কত, জিরো। আর এ পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত, এ পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত হবে সেটা দেখো। পোটেনশিয়াল এনার্জি যদি কোনো একটা বস্তু পৃথিবীর সারফেস থেকে এইচ উচ্চতায় থাকে, তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হয়, আগের দিনে পড়েছি ফর্মুলা এম জি এইচ। তাহলে দেখো কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি এটা, তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি কত হয়ে যাবে, এম ই দিয়ে লিখছি মেকানিক্যাল এনার্জি, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি যোগফল, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তাহলে কী হয়ে যাবে, জিরো প্লাস এম জি এইচ, জিরো প্লাস এম জি এইচ, জিরো প্লাস এম জি এইচ মানে কত, এম জি এইচ। তাহলে টোটাল এনার্জিটা কত হয়ে গেল, এম জি এইচ। কোন পয়েন্টে, এই এ পয়েন্টে, এ পয়েন্টে মেকানিক্যাল এনার্জি কত হয়ে গেল, এম জি এইচ। এখন দেখো, এই বস্তুটা পড়ার সময় যে কোনো একটা পয়েন্টে আমরা টোটাল এনার্জিটা বের করব, টোটাল মেকানিক্যাল এনার্জিটা, সেইটা যদি এম জি এইচ হয়, তাহলে আমরা বলতে পারি এই যে মেকানিক্যাল এনার্জি তার কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ কনজার্ভ থাকছে, মেকানিক্যাল এনার্জিটা কনস্ট্যান্ট থাকছে। তাহলে প্রুভ করার জন্য আমাকে কি করতে হবে, এই এ পয়েন্টে আমরা টোটাল এনার্জিটা বের করেছি,
এবং এই বস্তুটা যে এইচ উচ্চতা ধরে পড়েছে এর কোনো একটা পয়েন্টে আমরা টোটাল এনার্জিটা বের করব। এবং সেটা যদি দেখি mgh, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, বস্তুটার টোটাল মেকানিক্যাল এনার্জিটা কনজার্ভ থাকছে। আর যদি mgh না পাই, অন্য কিছু পাই, তাহলে আমরা বলবো কি না, টোটাল মেকানিক্যাল এনার্জিটা কনজার্ভ থাকছে না। তাহলে সেটার জন্য আমরা কি করেছি, আরেকটা পয়েন্ট নিয়েছি, এই বি পয়েন্টে যখন বস্তুটা পৌঁছেছে তখন আমরা টোটাল মেকানিক্যাল এনার্জিটা বের করব। তাহলে এ পয়েন্টে টোটাল মেকানিক্যাল এনার্জি কত পেয়েছি, mgh। এখন আমরা বের করতে চলেছি এই বি পয়েন্টে বস্তুর টোটাল মেকানিক্যাল এনার্জিটা কত। ধরো এই বি পয়েন্টে আসার জন্য বস্তুটা কতটা উচ্চতা ধরে পড়তে হয়েছে, এই উচ্চতাটা হচ্ছে কত, এক্স। তাহলে এই পয়েন্টটা পৃথিবীর সারফেস থেকে কতটা উঁচুতে আছে, এইটুকু এক্স উচ্চতা পড়েছে। তাহলে পৃথিবীর সারফেস থেকে এই যে উচ্চতাটা সেটা কত হবে, টোটালটা তো এইচ, তাহলে এইটুকু হবে কত, এইচ মাইনাস এক্স। তাহলে এই বি পয়েন্টে বস্তুটা পৃথিবীর সারফেস থেকে কত উচ্চতায় আছে, এই যে উচ্চতাটা সেটা কত, এইচ মাইনাস এক্স। তাহলে এর পোটেনশিয়াল এনার্জিটা কত হয়ে যাবে, পোটেনশিয়াল এনার্জিটা হয়ে যাবে দেখো mgh। আমরা জানি এইচ মানে বস্তুরটা পৃথিবীর সারফেস থেকে যে উচ্চতায় থাকে, এখানে উচ্চতাটা কত, এইচ না হয়ে হবে এইচ মাইনাস এক্স। তাহলে mg এইচ মাইনাস এক্স। তাহলে এইটা হয়ে গেল কি বস্তুটার পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জিটা কত হবে, হাফ এম ভি স্কোয়ার, যেখানে ভিটা হচ্ছে কি এই বি পয়েন্টে বস্তুর ভেলোসিটি। প্রথমে বস্তুটা জিরো ভেলোসিটি নিয়ে পড়ছিল, কিন্তু এখানে আস্তে আস্তে যত নিচের দিকে পড়বে তত তো ভেলোসিটি বাড়বে। তাহলে আমি ধরছি বি পয়েন্টে এসে ভেলোসিটিটা কত হয়েছে, ভি। তাহলে কাইনেটিক এনার্জিটা কত হবে এই বি পয়েন্টে, হাফ এম ভি স্কোয়ার। এখন আমাকে বের করে দেখতে হবে এই ভি এর মানটা কত, এই ভি এর মানটা আমাকে বের করতে হবে। ভি এর মানটা বের করার জন্য কি আমরা কি ফর্মুলা ইউজ করব, দেখো ফাইনাল ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটির মধ্যে একটু আগে যে রিলেশনটা বললাম সেই রিলেশনটা আমরা ইউজ করব। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, এখানে মাইনাস হবে না প্লাস হবে, বস্তুটা নিচের দিকে পড়ছে, নিচের দিকে পড়ার সময় বস্তুর ভেলোসিটি কী হবে, আস্তে আস্তে বাড়বে। তাহলে বস্তুটা অ্যাক্সিলারেশন নিয়ে পড়ছে, তাহলে প্লাস হবে ফর্মুলাতে, টু এ এস, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে দেখো ভিটা আমাকে বের করতে হবে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ মানে ইনিশিয়াল ভেলোসিটি সেটা কত ছিল, জিরো, প্লাস টু এ মানে কি বস্তুটা যে অ্যাক্সিলারেশন নিয়ে পড়ছে, এখানে বস্তুটা যে অ্যাক্সিলারেশন নিয়ে পড়ছে সেটা কি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে জি। তাহলে এর জায়গায় কি আমরা লিখব, জি। আর এস যে ডিস্টেন্সটা গেছে সেই ডিস্টেন্সটা কতটা ডিস্টেন্স পড়েছে, এক্স ডিস্টেন্স। তাহলে এসের জায়গায় আমরা কি লিখব, এক্স। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু পেলাম কি, টু জি এক্স। তাহলে দেখো এখান থেকে কী পেয়েছি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু জি এক্স। এবার কী করবো আমরা, এই ভি স্কোয়ারের মানটা এই ভি স্কোয়ার জায়গায় পুট করে দেব। দেখো ভি স্কোয়ারের জায়গায় এখানে বসানো হয়েছে টু জি এক্স। তাহলে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু পাচ্ছি কি, হাফ এম ভি স্কোয়ার ইন্টু এই ভি স্কোয়ারের জায়গায় মানটা আমি বসিয়ে দিচ্ছি টু জি এক্স, ভি স্কোয়ারের মান হচ্ছে টু জি এক্স, তাহলে টু জি এক্স বসিয়ে দিয়েছি। দেখো কী হচ্ছে এখানে, টু টু ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি শুধুমাত্র এম জি এক্স। দেখো বি পয়েন্টে তাহলে পোটেনশিয়াল এনার্জি কত পেয়েছি, বি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কি এম জি ইন্টু এইচ মাইনাস এক্স, আর কাইনেটিক এনার্জি হচ্ছে কত, এম জি এক্স। তাহলে টোটাল এনার্জি কত হবে, অর্থাৎ টোটাল মেকানিক্যাল এনার্জি বি পয়েন্টে কত হবে, এই দুটোর যোগফল। তাহলে এম জি এইচ মাইনাস এক্স প্লাস এম জি এক্স, এখান থেকে দেখো এম জি এক্সটা কেটে যাবে, এটা যদি ব্র্যাকেটটাকে আমরা তুলে দিই তাহলে এম জি এক্স আসবে একটা, সেখান থেকে এম জি এক্সটা কেটে যাবে, অর্থাৎ শুধুমাত্র পড়ে গিয়ে থাকবে এম জি এইচ। তাহলে বি পয়েন্টেও টোটাল মেকানিক্যাল এনার্জি কত পেলাম, এম জি এইচ। এ পয়েন্টে টোটাল মেকানিক্যাল এনার্জি কত পেয়েছিলাম, এম জি এইচ। এখানেও টোটাল মেকানিক্যাল এনার্জি কত পেলাম, এম জি এইচ। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি যে টোটাল মেকানিক্যাল এনার্জিটার কোনো রকম পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ যেহেতু এখানে বাইরে থেকে বস্তুটার উপর কোনো বল কাজ করছে না, শুধুমাত্র কি বস্তুটা গ্র্যাভিটির দ্বারা নিচের দিকে পড়ছে, কোনো বাধা বল বস্তুটার উপর কাজ করছে না, সেই জন্যে কি বস্তুটার টোটাল মেকানিক্যাল এনার্জি সবসময় কনজার্ভ থাকছে। এই পয়েন্টটা আমাকে মনে রাখতে হবে যে টোটাল মেকানিক্যাল এনার্জি কখন কনজার্ভ থাকে, যদি বাইরে থেকে কোনো বাধাদায়ক বল বস্তুটার উপর কাজ না করে। ওকে, বোঝা গেছে।
তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ অলওয়েজ কনজার্ভড ইফ নো force acts on the body, and the force is like friction, which force acts opposite to the direction of the motion. অর্থাৎ যে ফোর্সটা বস্তুর ডিরেকশনের অপোজিটে কাজ করে, বস্তুকে বাধা দেয়, বস্তুর গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি করে, সেরকম যদি কোনো ফোর্স বস্তুর উপর কাজ না করে তাহলে বস্তুর টোটাল মেকানিক্যাল এনার্জিটা সর্বদা কনজার্ভ থাকবে। এখানে দেখো যে ঘটনাটা ঘটছে, এই বস্তুটার পোটেনশিয়াল এনার্জি সব সময় ম্যাক্সিমাম কোন পয়েন্টে ছিল? এ পয়েন্টে। এখানে টোটাল এনার্জিটা কী ছিল? এর এনার্জিটা টোটালি ছিল কি? পোটেনশিয়াল এনার্জি, কোনো কাইনেটিক এনার্জি ছিল না। বস্তুটা যত পড়তে শুরু করলো তার ভেলোসিটি বাড়তে শুরু করলো, আস্তে আস্তে তার পোটেনশিয়াল এনার্জি কী হতে লাগলো? কমতে লাগলো। বাড়তে লাগলো কি? কাইনেটিক এনার্জিটা। এবং একদম যখন এটা আর্থের সারফেসকে ছুঁয়ে গেল তখন তার পোটেনশিয়াল এনার্জিটা কত হয়ে গেল? 0, অর্থাৎ মিনিমাম। এবং ম্যাক্সিমাম কি হয়ে গেল? টোটাল এনার্জিটা কি হয়ে গেল? কাইনেটিক এনার্জি হয়ে গেল। অর্থাৎ বস্তুটা এই উপর থেকে শুধুমাত্র কি হচ্ছে? এনার্জির ফর্মের পরিবর্তন হচ্ছে। এখানে এই উচ্চতায় বস্তুর টোটাল এনার্জিটাই কি এনার্জি রূপে ছিল? বস্তুর পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত ছিল। বস্তুটা যখন নিচে নামলো সেই পোটেনশিয়াল এনার্জিটা কোন এনার্জিতে কনভার্ট হয়ে গেল? কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেল। ওকে, বোঝা গেছে? তাহলে এনার্জি শুধুমাত্র এক ফর্ম থেকে অন্য ফর্মে পরিবর্তন হচ্ছে এখানে, আর কিছুই হচ্ছে না। তাহলে দেখো এখান থেকে যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো আশা করি আগের দিন আমরা পড়েছিলাম। নেক্সট আমাদের থিওরির যে পার্টটা আছে এখানে সেটা হচ্ছে কি? পাওয়ার। আমরা ওয়ার্ক পড়লাম, এনার্জি পড়লাম, নেক্সট আমরা কি পড়ব? পাওয়ার। পাওয়ারটা কি? খুব একটা ইজি এক্সাম্পলের দ্বারা আমরা বুঝতে পারি পাওয়ার কি। ধরো এখানে কয়েকটা ইট রাখা আছে, ধরো 10টা ইট রাখা আছে এখানে। এই ইটগুলোকে, তোমরা দুজন বন্ধু আছো, এ অ্যান্ড বি, দুজন আছে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি? বি। এই দুজনকে বলা হলো এই ইটগুলোকে এখান থেকে নিয়ে এসে এখানে রাখতে। দুজনেই এখান থেকে ইটগুলোকে এক এক করে নিয়ে এসে এখানে রাখলো, কিন্তু এ সময় নিল ধরো 30 মিনিট। এ সময় নিল 30 মিনিট। এই 10টা ইট এখান থেকে এনে এখানে রাখতে এর সময় লাগলো 30 মিনিট, এবং বি এর সময় লাগলো 20 মিনিট। তাহলে দেখো এখানে দুটো যে বন্ধু এ এবং বি, দুজনেই কিন্তু একই পরিমাণ কাজ করেছে। দুজনেই 10টা ইটকে এক জায়গা থেকে নিয়ে গিয়ে অন্য আর একটা জায়গায় পৌঁছে দিয়েছে, কিন্তু এ কাজটা করেছে 30 মিনিটে এবং বি কাজটা করেছে 20 মিনিটে। তাহলে এই দুজনের মধ্যে কিসের পার্থক্য? দুজনে কাজ একই করেছে, কিন্তু বি যেহেতু কম সময়ের মধ্যে কাজটাকে করতে পেরেছে, তাহলে আমরা বলবো এর থেকে বি এর পাওয়ার অনেক বেশি। বোঝা গেছে? তাহলে কি পাওয়ারটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? পাওয়ার অফ এ বডি ইজ দ্য টাইম রেট অফ ডুইং ওয়ার্ক। কাজ করার যে হার সেটাকে আমরা বলি কি? পাওয়ার। কেউ যদি কম সময়ে বেশি পরিমাণ কাজ করে তাহলে তার পাওয়ার কি? বেশি। কেউ যদি একটা কাজ করতে বেশি সময় লাগায় তাহলে তার পাওয়ার কি? কম। এখানে এক্সাম্পলে যেটা বললাম, এ এবং বি দুজনেই যেহেতু একই পরিমাণ কাজ করেছে, কিন্তু এ টাইম বেশি নিয়েছে, সেই জন্য এর পাওয়ার কি হবে? কম। বি এর পাওয়ার কি হবে? বেশি। তাহলে ফিজিক্যালি আমরা পাওয়ারকে কিভাবে ডিফাইন করি? পাওয়ার অফ এ বডি ইজ দ্য টাইম রেট অফ ডুইং ওয়ার্ক বাই ইট। তাহলে টাইম রেট মানে বুঝতে পারছো, সময় দিয়ে আমাকে ভাগ করতে হচ্ছে কাকে? ওয়ার্ককে। তাহলে পাওয়ার পি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি
ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। তাহলে এই ফর্মুলা থেকেও আমরা বুঝতে পারছো, দেখো যদি কারোর টাইম বেশি হয়, টাইমটা যেহেতু নিচে আছে, পাওয়ারটাকে আমরা তাহলে কি বলতে পারি, ইনভার্সলি প্রপোর্শনাল টু কি, টাইম। যদি দুজনেই একই পরিমাণ কাজ করে তাহলে পাওয়ারটা কার সঙ্গে সমান হবে, প্রপোর্শনাল হবে, টাইমের সঙ্গে। অর্থাৎ টাইম যার বেশি লাগবে তার পাওয়ার কম, টাইম যার কম লাগবে তার পাওয়ার কি, বেশি। তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু আমরা পেলাম কি, ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। তাহলে দেখো ম্যাথমেটিক্যাল ফর্মুলার আকারে আমরা কিভাবে লিখতে পারি, ভেলোসিটির সঙ্গে আমরা পাওয়ারের রিলেশনটা দেখি। যদি আমরা ডিফারেন্সিয়েশনের আকারে লিখি তাহলে পাওয়ারকে কিভাবে লিখব, পাওয়ার পি ইজ ইকুয়াল টু কি, ওয়ার্ক ডিডাব্লিউ, জানো তোমরা, একটু আগেই বললাম ডিফারেন্সিয়েশনের আকারে কি, ডি এর আকারে লেখা হয়, ডিডাব্লিউ ডিটি। অর্থাৎ ওয়ার্ককে যদি টাইমের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো, পাওয়ার পাবো। পাওয়ার পি ইজ ইকুয়াল টু ডিডাব্লিউ ডিটি, বা ডিফারেন্সিয়েশন ছাড়া যদি নর্মালি লিখি তাহলে পি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম টি। তাহলে এই ফর্মুলাটা আমাকে মনে রাখতে হবে, এবং এখান থেকে দেখো এই পাওয়ারের সঙ্গে কোনো একটা বস্তুর ভেলোসিটির কী সম্পর্ক সেটাকে আমরা বের করতে পারি। দেখো ওয়ার্ক ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, এফ ইন্টু এস, এফ ইন্টু এস। আমি ধরছি ফোর্স এবং ডিসপ্লেসমেন্টটা একই দিক বরাবর হচ্ছে, তাহলে ডাব্লিউর জায়গায় আমরা কি লিখতে পারি, এফ ইন্টু এস ডিভাইডেড বাই কি, টি। তাহলে এখান থেকে দেখো এফটাকে আমি যদি বের করে দিই তাহলে পড়ে কি থাকবে, এস ডিভাইডেড বাই টি। তাহলে এসটা কি দেখো, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানেই কি, ভেলোসিটি। তাহলে এটা হয়ে গেল এফ ইন্টু ভি। তাহলে পাওয়ার পি ইজ ইকুয়াল টু কি পেলাম, এফ ইন্টু ভি। এটাও আমি লিখতে পারি পাওয়ার ডিফিনেশন, সরি পাওয়ারের ফর্মুলা। তাহলে পাওয়ার পি ইজ ইকুয়াল টু কি, এফ ইন্টু ভি। যদি ডট প্রোডাক্টের আকারে লিখি ভেক্টোরিয়ালি তাহলে পি ইজ ইকুয়াল টু কী পাবো, এফ ডট ভি। এটা হচ্ছে কি পাওয়ারের সঙ্গে ভেলোসিটির রিলেশন। পাওয়ারের ইউনিট এবং ডাইমেনশন কি, দেখো পাওয়ার ডাব্লিউ পি ইজ ইকুয়াল টু, যেহেতু ডাব্লিউ বাই ডিভাইডেড বাই টি, তাহলে কি ওয়ার্কের যে ইউনিট হবে আর টাইমের যে ইউনিট হবে, ওয়ার্কের ইউনিট ডিভাইডেড বাই টাইমের ইউনিট, সেটা হবে কি পাওয়ারের ইউনিট। ওয়ার্কের এসআই ইউনিট কি, জুল, আর টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড, তাহলে পাওয়ারের ইউনিট হবে কি, জুল বাই সেকেন্ড। এটাকেই আমাদের বলা হয় ওয়াট, ওয়াট, জুল বাই সেকেন্ডকে বলা হয় ওয়াট। আর সিজিএস ইউনিট কি হবে, সিজিএস ইউনিট হবে কি, দেখো ওয়ার্কের সিজিএস ইউনিট হচ্ছে কি আর্গ, আর টাইমের ইউনিট হচ্ছে কি সেকেন্ড, সেই জন্য এর সিজিএস ইউনিট হচ্ছে কি আর্গ বাই সেকেন্ড। এটার স্পেশাল কোনো নাম নেই, এটাকে আর্গ বাই সেকেন্ড হিসেবেই আমরা লিখি। তাহলে দেখো পাওয়ারের এসআই ইউনিট পেলাম কি ওয়াট বা জুল বাই সেকেন্ড, এবং সিজিএস ইউনিট পেলাম আর্গ বাই সেকেন্ড। তাহলে এক ওয়াটকে আমরা কিভাবে ডিফাইন করব, এক ওয়াট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি 1 জুল বাই 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যদি কোনো একটা বস্তু 1 জুল কাজ করতে পারে তাহলে তার পাওয়ারটাকে আমরা কি কত বলতে পারি, 1 ওয়াট। ইফ অ্যান অবজেক্ট if work done by an object is 1 joule in 1 second, then power of that object is 1 watt. Okay, এখানে কিলোওয়াট, মেগাওয়াট, কোনো একটা দেখো ইলেকট্রিক্যাল যখন ইনস্ট্রুমেন্ট দেখবে বা কোনো যে কোনো ইনস্ট্রুমেন্ট দেখবে সেখানে দেখো সেই ইনস্ট্রুমেন্টের কত পাওয়ার, সেই পাওয়ার রেটিংটা লেখা থাকে। এখন যদি আমরা কোনো একটা বড় ইনস্ট্রুমেন্ট নিই, কোনো একটা হেভি ইনস্ট্রুমেন্ট, তার যে পাওয়ারটা সেটা তো আমাদের শুধুমাত্র ওয়াটে থাকবে না। যখন ইলেকট্রিক্যাল বাল্ব দেখবে, ইলেকট্রিক্যাল সেটা কতটা ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম করে, অর্থাৎ কত সময় বাল্বটা জ্বললে কত পরিমাণ এনার্জি নেবে, সেটা হচ্ছে কি বাল্বের পাওয়ার। সেই পাওয়ারটাকে দেখো বাল্বের ওপর লেখা থাকে ওয়াট ইউনিটে। কিন্তু যদি একটা বড় কোনো মেশিন হয় তাহলে তার ইউনিটটা তো আমরা
এই ওয়াট দিয়ে প্রকাশ করতে গেলে সংখ্যাটা কী হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। ধরো 1,00,000 ওয়াট এরকম লিখতে হলো, তাহলে বড় একটা সংখ্যা দিয়ে তার পাওয়ারটাকে প্রকাশ করতে হবে। সেই জন্য তখন অন্য ইউনিটে আমরা পাওয়ারকে প্রকাশ করি, সেটা হচ্ছে কি হর্স পাওয়ার। হর্স পাওয়ার এটা হচ্ছে কি পাওয়ারের ইউনিট। কখন প্রকাশ করা হয়, যখন পাওয়ারটা ওই ইঞ্জিনের পাওয়ারটা খুব বেশি হয়, কোনো একটা বস্তুর পাওয়ারটা যখন খুব বেশি হয় তখন তার পাওয়ারটাকে আমরা হর্স পাওয়ার ইউনিট দিয়ে প্রকাশ করি। এই হর্স পাওয়ারটাও কি একটা ওয়ার্কের ইউনিট, বাংলায় যেটাকে বলা হয় অশ্ব ক্ষমতা। এই 1 হর্স পাওয়ার এবং ওয়াটের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট। অর্থাৎ কোনো একটা বস্তুর ক্ষমতা যদি, কোনো একটা মেশিনের ক্ষমতা যদি 746 ওয়াট হয়, তাহলে তার ক্ষমতাটাকে কি 1 হর্স পাওয়ার বলা হয়। তোমরা দেখবে বড় বড় যে মেশিনগুলো, মোটর সাইকেল বা বাস, এদের পাওয়ারগুলোকে, বাস বা ট্রেন যেগুলো বড় ইঞ্জিন ব্যবহার হয় যেখানে, তাদের সেখানে ইঞ্জিনের পাওয়ারটাকে কি হর্স পাওয়ার ইউনিটে প্রকাশ করা হয়। তাহলে এই হর্স পাওয়ার হচ্ছে কি একটা পাওয়ারের ইউনিট। এবং আমরা এই রিলেশনটা মনে রাখবো, 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু কত হয়, 746 ওয়াট। এবার আমরা দেখি পাওয়ারকে ডাইমেনশনটা কী হবে। ডাইমেনশন অফ পাওয়ার কীভাবে বের করব, ওই ফর্মুলা থেকে পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি। ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্কের ডাইমেনশন। ওয়ার্কের ডাইমেনশন কি, দেখো ডাইমেনশন বের করার জন্য কিন্তু অন্যান্য যে ফিজিক্যাল কোয়ান্টিটি, অর্থাৎ পাওয়ারটা যে যে কোয়ান্টিটির উপর নির্ভর করে তাদের ডাইমেনশনটা মনে রাখতে হবে। বা তোমরা আবার ফর্মুলা লাগাতে পারো, ওয়ার্ক ইজ ইকুয়াল টু কি এফ ইন্টু এস ডিভাইডেড বাই কি টি। তাহলে দেখো এফের আবার জানতে হবে তোমার ডাইমেনশনটা। তাহলে ডাইমেনশনটা তোমরা কিছু কিছু কোয়ান্টিটির ডাইমেনশনটা কিন্তু তোমরা মনে রাখবে, যাতে করে কি হবে পরবর্তীকালে যখন আমরা ডাইমেনশনগুলো বের করতে যাব, যখন এখানে ওয়ার্কের ডাইমেনশন যদি আমরা মনে থাকতো, ডিরেক্টলি আমরা এখানে বসিয়ে দিতে পারতাম ওয়ার্কের ডাইমেনশনটা। কি ওয়ার্কের ডাইমেনশন বসিয়ে যদি মনে থাকে, তাহলে দেখো এই পাওয়ারের ডাইমেনশনটা এক লাইনে আমরা বের করে ফেলতে পারবো। ওয়ার্কের ডাইমেনশন কি হয়, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই কি টাইমের ডাইমেনশন টি। তাহলে দেখো টিটা উপরে চলে যাবে, তাহলে কি হয়ে গেল এর ডাইমেনশন এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। যদি মনে না থাকে তাহলে তোমাকে ফর্মুলা ইউজ করে 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 এই পাওয়ারটা কোন কোন বেসিক ইউনিটের উপর ডিপেন্ড করে সেটা বের করে তারপর করতে হবে। সেজন্য বলছি কিছু কিছু কোয়ান্টিটি, যেমন ডিসপ্লেসমেন্ট টাইম, এগুলোর ডাইমেনশন তো মনে থাকবেই, এমএলটি যেটা। তাছাড়াও তোমরা কি ওয়ার্ক, ফোর্স, অ্যাক্সিলারেশন, ভেলোসিটি, এই সমস্ত যে সমস্ত কোয়ান্টিটিগুলো আছে সেই কোয়ান্টিটির ডাইমেনশনগুলো তোমরা মনে রাখবে, যাতে করে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন যখন বের করতে যাবে তোমরা ডিরেক্টলি বসিয়ে ডাইমেনশনটা বের করে নিতে পারো। ওকে, দেখো এখানে তোমাদের দুটো নিউমেরিক্যাল প্রবলেম করে দেওয়া আছে, সলিউশনও দেওয়া আছে। তোমরা নিউমেরিক্যাল প্রবলেমটা দেখবে, আমরা পরের দিন এই নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র থিওরি পার্টটা কভার করছি। নেক্সট ভিডিওতে আমরা নিউমেরিক্যাল প্রবলেম কিছু নিয়ে আলোচনা করব, এবং এই চ্যাপ্টারের যে পরবর্তী একটু অংশ বাকি আছে ফ্রিকশন, সেই ফ্রিকশন নিয়ে আলোচনা করব। তো লাস্ট আমরা আজকের একদম শেষ টপিকসে পৌঁছে গেছি। শেষ আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি কনজারভেশন অফ এনার্জি। দেখো একটু আগে যেটাই পড়লাম যে জিনিসটা, সেটার মতো শুনতে মনে হতে পারে। একটু আগে কি পড়লাম, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, কিন্তু এখন যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে কি কনজারভেশন অফ এনার্জি। কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি কী ছিল, কি বলেছিল, যে বাইরে থেকে যদি কোনো বাধাদায়ক বল বস্তুর উপর কাজ না করে তাহলে তার টোটাল মেকানিক্যাল এনার্জিটা কনজার্ভ থাকবে। কিন্তু এখানে দেখো একটু বেসিক ডিফারেন্স আছে, সেটা হচ্ছে কি মেকানিক্যাল এনার্জি নয়, এখানে টোটাল এনার্জির কথা বলা হয়েছে, অর্থাৎ সব ধরনের এনার্জি। শুধুমাত্র যে মেকানিক্যাল এনার্জি, অর্থাৎ যে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি যে যোগফল, সেটাকে আমরা মেকানিক্যাল এনার্জি বলি। এখানে শুধুমাত্র মেকানিক্যাল এনার্জির কথা বলা হচ্ছে না, এখানে বস্তুর সব ধরনের এনার্জির কথা বলা হয়েছে। সেটা হতে পারে থার্মাল এনার্জি, সেটা হতে পারে সাউন্ড এনার্জি, কোনো একটা বস্তুর বিভিন্ন রকমের এনার্জি থাকতে পারে। সেই টোটাল এনার্জি কোনো একটা অবজেক্টের যা থাকে, সেই টোটাল এনার্জি সর্বদা কি কনস্ট্যান্ট থাকে একটা আইসোলেটেড সিস্টেমের জন্য।
ওকে, বোঝা গেছে? তাহলে কোনো একটা বস্তুর, আমরা যদি একটা পৃথিবীর টোটাল, আমরা ইউনিভার্সের কথা চিন্তা করি, আমাদের পৃথিবীর কথা, তাহলে কি, তাহলে দেখো পৃথিবীর যে টোটাল এনার্জি সেটা কি সবসময় কনস্ট্যান্ট থাকবে, আমরা বলতে পারি। হতে পারে একটা এনার্জি অন্য এনার্জিতে পরিবর্তন হচ্ছে। যখন সূর্যের তাপ আমাদের পৃথিবীতে এসে পৌঁছয়, তখন কি হয়, সূর্যের যে এনার্জি, যে নিউক্লিয়ার এনার্জি, ফলে সূর্যের শক্তির উৎস হচ্ছে কি নিউক্লিয়ার এনার্জি। তো নিউক্লিয়ার এনার্জি কি হচ্ছে, কনভার্ট হয়ে কিসে পরিণত হচ্ছে, লাইট এনার্জি এবং হিট এনার্জিতে পরিবর্তন হচ্ছে। তাহলে এই এনার্জির একটা ফর্ম থেকে অন্য ফর্মে পরিবর্তন হতে পারে, কিন্তু যে টোটাল এনার্জিটা সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। ওকে, আমি ফ্যান চালাতে যাচ্ছি, আমার কি দরকার, ইলেকট্রিসিটি দরকার। কি হচ্ছে এখানে, ইলেকট্রিক এনার্জিটা, ফ্যান যখন ঘুরছে তখন ফ্যানের কি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। তাহলে এরকম এনার্জি এক ফর্ম থেকে অন্য ফর্মে পরিবর্তন হতে পারে, কিন্তু টোটাল এনার্জিটা সর্বদা কী থাকবে, একটা আইসোলেটেড সিস্টেমে টোটাল এনার্জি সর্বদা কী থাকবে, কনজার্ভ থাকবে। আইসোলেটেড সিস্টেম বলতে এখানে বোঝানো হয়েছে বিচ্ছিন্ন সংস্থা। মানে এটাকে যদি আমরা একটা সিস্টেম ভাবি, এবং এই সিস্টেমে বাইরে থেকে কোনো এনার্জি আমরা ঢোকাচ্ছি না, বা বাইরে কোনো এনার্জি বের করে নিচ্ছি না, তাহলে এরকম একটা সিস্টেমকে আমরা কি বলতে পারি, আইসোলেটেড সিস্টেম। মানে এর ভিতরে যে পরিমাণ এনার্জি আছে, এর ভিতরে যে পরিমাণ এনার্জি আছে সেটা সর্বদা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এই সিস্টেমের ভিতরে আমরা কি করছি না, বাইরে থেকে এনার্জি ঢোকাচ্ছি না, এর বাইরে কোনো এনার্জি বেরও করে নিচ্ছি না সিস্টেম থেকে। তাহলে এই যে সিস্টেম, এরকম সিস্টেমকে আমরা ধরতে পারি কি আইসোলেটেড সিস্টেম। এইরকম সিস্টেমে টোটাল এনার্জিটা কনজার্ভ থাকবে। এখন এই এনার্জিটা কি একটা ফর্ম থেকে অন্য ফর্মে পরিবর্তন হতে পারে, কিন্তু টোটাল যে এনার্জিটা সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। ধরো এটা একটা সিস্টেম, আইসোলেটেড সিস্টেম, এর এনার্জি হচ্ছে ধরো 10 জুল। কোনো একটা সময় এর এনার্জি তুমি মাপলে 10 জুল। এখন একে আমি বাইরে থেকে এনার্জি দিচ্ছিও না বাইরে, আর এই সিস্টেম থেকে বাইরে এনার্জি বেরও করে নিচ্ছি না, তাহলে কি হবে, এর এনার্জিটা সর্বদা 10 জুলই থাকবে। হতে পারে এই 10 জুলটা কিছুক্ষণ পর, প্রথমে যে 10 জুল ছিল, ধরো এটা চলো হিট এনার্জি ছিল, বা ধরো ইলেকট্রিক এনার্জি ছিল, ইলেকট্রিক এনার্জি ছিল, কিছুক্ষণ পর হয়তো হয়ে গেল এই 10 জুলের মধ্যে 2 জুল হিট এনার্জিতে পরিবর্তন হয়ে গেল, আর 8 জুল হয়ে গেল কি ধরো মেকানিক্যাল এনার্জিতে পরিবর্তন হয়ে গেল, কিন্তু টোটাল এনার্জিটা কত থাকলো, 8 + 2 10 জুলই থাকলো। তাহলে এই সিস্টেমের, কোনো একটা সিস্টেমের মধ্যে যদি কোনো এনার্জি না দিই এবং সিস্টেম থেকে যদি কোনো এনার্জি বের করে না নিই, অর্থাৎ সিস্টেমটা যদি আইসোলেটেড সিস্টেম হয়, সেরকম সিস্টেমে টোটাল এনার্জি সর্বদা কী থাকবে, কনজার্ভ থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। শুধুমাত্র এনার্জির, যেটা আমরা ছোটো থেকে পড়ে আসছি, যে এনার্জি কখনো সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না, এনার্জির শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়। এবং আমরা অসংখ্য এক্সাম্পল এরকম এনার্জির ট্রান্সফরমেশনের দেখতে পাই। ট্রান্সফরমেশন অফ এনার্জির এখানে দেখো কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে নিচে, আমরা দেখব কিছু এক্সাম্পল। আমরা প্রতিদিন আমাদের লাইফে অসংখ্য এরকম এনার্জির ট্রান্সফরমেশনের এক্সাম্পল দেখতে পাই। তো দেখো, তার আগে বলা হয়েছে কী কী ফর্মের এনার্জি হতে পারে। দেয়ার আর ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি সাচ এজ লাইট এনার্জি হতে পারে, থার্মাল এনার্জি হতে পারে, কোনো একটা বস্তুর কেমিক্যাল এনার্জি থাকতে পারে, নিউক্লিয়ার এনার্জি থাকতে পারে, সাউন্ড এনার্জি হতে পারে, মেকানিক্যাল এনার্জি হতে পারে। মেকানিক্যাল এনার্জি মানে কি, কাইনেটিক এবং পোটেনশিয়াল এনার্জি। এরকম বিভিন্ন ফর্মে এনার্জি থাকতে পারে, এবং এই এনার্জি কি ক্যানট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড। এনার্জিকে সৃষ্টিও করতে পারবো না, ধ্বংসও করতে পারবো না, শুধুমাত্র কি করতে পারি, ইট ক্যান বি ট্রান্সফর্মড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। দেখো কীভাবে আমরা এক ফর্ম থেকে অন্যভাবে ট্রান্সফরমেশন করতে পারি, তার কিছু এক্সাম্পল এখানে দেখানো হয়েছে। দেখো, আমরা টর্চ জ্বালানোর জন্য কি ইউজ করি, ব্যাটারি ইউজ করি। সেই ব্যাটারির মধ্যে কি থাকে, কেমিক্যাল থাকে। তাহলে ব্যাটারির যে এনার্জিটা সেটা কি, কেমিক্যাল এনার্জি। যখন আমরা টর্চ জ্বালছি, টর্চের মধ্যে থেকে কি বেরোচ্ছে, লাইট বেরোচ্ছে। তাহলে এই কেমিক্যাল এনার্জিটা কোন এনার্জিতে কনভার্ট হয়ে গেল, লাইট এনার্জিতে।
একইভাবে কি গাড়ি চলার জন্য কি দরকার? পেট্রোল দরকার। পেট্রোলের মধ্যে কি এনার্জি ছিল? কেমিক্যাল এনার্জি। গাড়িটা যখন চলছে তখন কি সেটা গাড়ির মেকানিক্যাল এনার্জি। তাহলে এখানে পেট্রোলের কেমিক্যাল এনার্জিটা গাড়ির কি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। আমরা ধরো তুমি সাইকেল চালাতে চাও, সাইকেল চালানোর জন্য তোমার কি দরকার? এনার্জি দরকার, মেকানিক্যাল এনার্জি দরকার। সেই এনার্জিটা আসে কোথা থেকে? আমরা খাবার খাই সেখান থেকে। তাহলে খাবারের যে কেমিক্যাল এনার্জি সেটা কিসে কনভার্ট হয়ে গেল? মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে গেল। দেখো তুমি লাইট জ্বালাবে ইলেকট্রিসিটির সাহায্যে, তাহলে ইলেকট্রিসিটির কি যে ইলেকট্রিক্যাল এনার্জি সেটা কি এনার্জিতে কনভার্ট হয়ে গেছে? লাইট এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। বা তুমি কোনো একটা বস্তুকে গরম করবে, ধরো হিটারে বা মাইক্রো ওভেনের সাহায্যে বা ইন্ডাকশানের সাহায্যে তুমি গরম করবে, তাহলে কি এখানে তোমার ইলেকট্রিসিটির সাহায্যে গরম করছো। তাহলে যে ইলেকট্রিক্যাল এনার্জি ছিল সেটা কী করে এনার্জিতে পরিণত হয়ে গেল? হিট এনার্জিতে। যেমনটা বললাম, সালোক সংশ্লেষ পড়েছো তোমরা। গাছ কি সূর্যের আলোর উপস্থিতিতে খাবার তৈরি করে। তাহলে সূর্যের আলোর যে লাইট এনার্জিটা এখানে কিসে কনভার্ট হচ্ছে? খাবার, অর্থাৎ কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। এরকম আমরা এনার্জি কনজারভেশনের, এছাড়াও তোমরা যদি ভাবো প্রতিদিনের আমাদের লাইফে এনার্জি কনজারভেশনের অসংখ্য উদাহরণ আমাদের চোখের সামনে ধরা পড়বে। তো এটা ছিল আজকের ভিডিওর লাস্ট টপিকস। আর একটা ক্লাস এই চ্যাপ্টার 3-র ওপর করলে আমাদের চ্যাপ্টার 3টা শেষ হয়ে যাবে। নেক্সট দিন আমরা যেটুকু আমাদের থিওরি পার্ট বাকি আছে সেটুকু কমপ্লিট করব, এবং এখান থেকে যে থিওরেমগুলো আমরা প্রুভ করলাম সেই থিওরেম থেকে কিছু নিউমেরিক্যাল এক্সাম্পল করব আমরা। ওকে, তোমরা জিনিসটা ভালো করে বোঝো এবং ভালো করে সূত্রগুলোকে মনে রাখো। নেক্সট দিন আমরা নিউমেরিক্যাল এক্সাম্পল করব এবং কিছু হোমওয়ার্কও আমরা এখান থেকে প্রোভাইড করব, যেগুলো তোমরা করে আমাকে পাঠাবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।